So good morning to everyone. আজকে আমরা Department of Mathematics and IQAC Vidyanagar College jointly with the Department of Mathematics and IQAC of BANGABASI Morning College one-day state level seminar in blended mode আয়োজন করা হয়েছে on the topic of recent development in mathematics and its application. আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তিনজন প্রখ্যাত স্পিকারকে, ডক্টর গোরাচাঁদ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়া, ডক্টর অমিয় বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, অ্যান্ড প্রফেসর মোহাম্মদ মেহতাবউদ্দিন মোল্লা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বঙ্গবাসী মর্নিং কলেজ। আপনাদের সবাইকে আমাদের দুই কলেজের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ব্লেন্ডেড মোড সেমিনারের প্রথমেই আমি আমাদের বিদ্যানগর কলেজের প্রিন্সিপাল ডক্টর সূর্য প্রকাশ আগরওয়ালাকে অনুরোধ করব স্বাগত ভাষণ দেওয়ার জন্য। ওভার টু ইউ স্যার। নমস্কার সবাইকে, সুপ্রভাত। আজকে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বিদ্যানগর কলেজ আর তার সঙ্গে আইকিউএসি আর আমাদের সঙ্গে যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় রয়েছেন আমাদের কোলাবোরেটর কলেজ বঙ্গবাসী মর্নিং কলেজ। বঙ্গবাসী মর্নিং কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ দত্ত মহাশয়কে আমার অনেক অনেক নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে একটা কোলাবোরেটিভ কাজ করার জন্য। সেই সঙ্গে আমি বঙ্গবাসী মর্নিং কলেজের ডক্টর রাধারমন বর মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি, স্যার, উনি এই ধরনের একটা কোলাবোরেটিভ ওয়ান ডে লেভেল সেমিনার করার জন্য। ভবিষ্যতে আমরা চাইছি বঙ্গবাসী মর্নিং কলেজের সঙ্গে অনেক বড় বড় কাজ, অনেক ভালো ভালো কাজ আমাদের করার ইচ্ছা আছে। যদি স্যারেরা অনুমতি দেন তাহলে আমরা ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ, একাডেমিক ক্ষেত্রে ভালো ভালো কাজ করতে পারবো। আজকে যে স্টেট লেভেল সেমিনার টপিকটা খুব ইন্টারেস্টিং, অত্যন্ত যুগোপযোগী একটা সাবজেক্ট, রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। মানে শুধু ডেভেলপমেন্টই নয়, তার সঙ্গে অ্যাপ্লিকেশনস এর পার্টও আছে, যার মধ্যে আমরা অত্যন্ত সুদক্ষ তিনজন বক্তাকে পেয়েছি আজকে আমাদের লেকচার দেবেন। তার মধ্যে ডক্টর গোরাচাঁদ চক্রবর্তী আছেন, তিনি হচ্ছেন সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়া। সঙ্গে আমরা ডক্টর অমিয় বিশ্বাসকে পেয়েছি, উনি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স দুর্গাপুর। আর ইন হাউস আমরা পেয়েছি মোহাম্মদ মেহতাবউদ্দিন মোল্লা, উনি আমাদের বঙ্গবাসী মর্নিং কলেজের প্রফেসর। তিনজন বক্তাকেই আমাদের আজকের যে স্টেট লেভেল সেমিনার তাতে আমি স্বাগত জানাচ্ছি। তাদের যে বিদগ্ধ বক্তৃতা বা তাদের অ্যাপ্লিকেশন গুলো, সাইট গুলো দেখে আমরা ও আমাদের ছাত্রছাত্রীরা সবাই বিশেষ উপকৃত হব। আজকে এই সেমিনারটা অর্গানাইজ করার জন্য ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, তার মধ্যে ডক্টর অঞ্জনা কুন্ডু বা ম্যাথমেটিক্স এর অন্যান্য অধ্যাপকরা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্গে আইকিউসি ডক্টর অরুণিমা রায়চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই, যিনি এই যোগাযোগটি করেছেন এই সেমিনারটা অর্গানাইজ করার জন্য। রিসেন্ট ট্রেন্ডস ইন ম্যাথমেটিক্সে আমরা যদি দুই একটা কথা বলি, এটা আমার ফিল্ড নয়, তাও আমি একজন লেম্যান হিসাবে দুই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস ইন ম্যাথমেটিক্স। যদি যে কোনো জ্ঞান বা বিজ্ঞানের যদি জননী যদি ফিলোসফি দর্শন হয়, তাহলে কিন্তু জনক যে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। মানে কোনো বিজ্ঞানেরই শাখা ম্যাথমেটিক্স বা গণনা ছাড়া সম্ভব নয়। যে কোনো জিনিসেরই উৎপত্তিটা কিন্তু ম্যাথমেটিক্স হয়, আর কালমিনেশনেও কিন্তু ম্যাথমেটিক্স হয়। আমরা যখন জুলজিতে বিএসসি পড়েছি তখন আমাদের খুব বেশি ম্যাথমেটিক্স করতে হয়নি, কিন্তু যখন আমরা জুলজিতে এমএসসি করছি বা যখন এমপি পিএইচডি করছি তখন কিন্তু প্রচুর ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্সের সাহায্য কিন্তু আমাদের নিতে হয়েছে। যে কোনো ফিল্ডে, সায়েন্টিফিক ফিল্ডে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে কিন্তু ম্যাথমেটিক্স আর অ্যাপ্লিকেশন খুব জরুরি। আর ম্যাথমেটিক্স যেভাবে বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছে, তার মধ্যে রিসেন্ট ট্রেন্ডস গুলো জানা প্রত্যেকেরই অত্যন্ত প্রয়োজনীয়, যে ম্যাথমেটিক্সের কি কি নতুন অ্যাপ্লিকেশন আছে আর এগুলোর বর্তমান কি অ্যাপ্লিকেশন ইউজ করা হচ্ছে। একটাই শুধু বিষয়, যে হারে কম্পিউটারের বা যেভাবে সফটওয়্যারের রমরমা চলছে, আর ভবিষ্যতে যে হারে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রাদুর্ভাব হয়েছে, যদিও সেগুলো ম্যাথমেটিক্সের বেস করেই তৈরি হয়েছে, কিন্তু ভবিষ্যতে কতখানি কোন সাবজেক্ট কতখানি বেস ধরে রাখতে পারবে এই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ভবিষ্যতে, এটা আগাম কিছু ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল।
যে পিওর ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কতখানি তার প্রভাব ধরে রাখতে পারবে, কিন্তু স্টিল যে কোনো সায়েন্সেরই কিন্তু বেস কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্স। সুতরাং ম্যাথমেটিক্স যদি না জানা থাকে কোনো বিজ্ঞানী কিন্তু সম্পূর্ণ হয় না। আজকের এই যে সেমিনার, তার মধ্যে 3জন সুদক্ষ সুবক্তা আমাদের মধ্যে আছেন, তাদের বক্তব্য শুনবো। আর সেই সঙ্গে দুটি কলেজের কর্ণধার যারা এই ডিপার্টমেন্ট আইকিউএসি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট বঙ্গবাসী মর্নিং কলেজে তাদের আইকিউএসি, বিদ্যানগর কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের আইকিউএসি কে, আর বিশেষ করে গৌরব দাস আমাদের যে আজকে অ্যাঙ্কারিং করছেন তাকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই সেমিনারের সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবসময় ইন্সপিরেশন দেওয়ার জন্য এসব কাজে, একাডেমিক কাজে। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমি আমাদের কলেজের আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর অরুণিমা রায়চৌধুরী ম্যাডামকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ গৌরব। সকলকে শুভ সকাল। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই আমাদের অধ্যক্ষ ডক্টর সূর্যপ্রকাশ আগরওয়ালা মহাশয়কে, শ্রদ্ধা জানাই বঙ্গবাসী মর্নিং কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর অমিতাভ দত্ত মহাশয়কে এবং বঙ্গবাসী মর্নিং কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর রাধারমন বর মহাশয়কে। কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যানগর কলেজ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, ডক্টর অঞ্জনা কুণ্ডু, প্রফেসর রিয়ম বিশ্বাস, প্রফেসর রাখি জানা, রিম্পা খান এবং প্রফেসর বাবুসোনা মণ্ডলকে আজকের এই সেমিনারটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে যে ওয়ান ডে স্টেট লেভেল সেমিনার ব্লেন্ডেড মোডের আয়োজন হয়েছে তার শীর্ষক রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। এটি যৌথভাবে আয়োজন করেছে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড আইকিউএসি বিদ্যানগর কলেজ এবং ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড আইকিউএসি বঙ্গবাসী মর্নিং কলেজ। এবং আজ আমাদের মধ্যে অতিথি এবং বক্তা হিসেবে যাদেরকে পেয়ে বিদ্যানগর কলেজের আইকিউএসি এবং বিদ্যানগর কলেজ ভীষণভাবে সম্মানিত, তারা হচ্ছেন ডক্টর গোরাচাঁদ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স সিধু কানু বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়া, ডক্টর অমিয় বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, এবং মোহাম্মদ মহতাবুদ্দিন মোল্লা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বঙ্গবাসী মর্নিং কলেজ কলকাতা। আপনাদের সকলকেই আজকের সেমিনারে স্বাগত জানাই। আমিও এই ব্যাপারে ম্যাথমেটিক্সের লে পার্সন। আমার শুধু এইটুকুই জানা রয়েছে জ্ঞানের মধ্যে যে ম্যাথমেটিক্স ইজ আ হায়ার ফর্ম অফ ফিলসফি, এবং তা নিয়ে এই বিষয়টি নিয়ে নিরন্তরভাবে গবেষণা চলেছে। তারই সম্ভবত একটি ফল হিসেবেই আজকের এই সেমিনার, যেখানে আমরা ওই রিসেন্ট ডেভেলপমেন্টস এবং তার অ্যাপ্লিকেশনস সম্বন্ধে কিছু আলোচনা এবং কিছু আলোকপাত দেখতে পাবো। এবং আমি আজকের এই সেমিনারের থেকে এই মনোজ্ঞ বিশ্লেষণ শোনার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, এবং যারা অতিথিরা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের আইকিউসি ম্যাডামকে। এবার আমি আইকিউসি কোঅর্ডিনেটর বঙ্গবাসী মর্নিং কলেজের ডক্টর রাধারমন বর স্যারকে অনুরোধ করব তার কিছু মূল্যবান বক্তব্য। Thank you, Gaurav sir. Good morning, a very good morning to everyone. I first introduce myself. I am Dr. Radharaman Bor, IQAC coordinator, Bangabashi Morning College. I want to thank Principal Vidyanagar College, Dr. Surjo Prakash Agarwala, and IQAC coordinator, Dr. Orunima Roy Chaudhuri, and my principal of Bangabashi Morning College, Dr. Amitabh Datta, for organizing this state level seminar on recent development in mathematics and its application. I also want to thank the Department of Mathematics of both the colleges for organizing such a recent topic, and we are honored to have with us three eminent speakers: Dr. Gorachad Chakraborty of Sidhu Kanu
Birsa University, Purulia. Dr. Omiyo Biswas, Department of Mathematics of Durgapur Government College, and Professor Muhammad Mehtabuddin Molla, Bangabasi Morning College, Department of Mathematics. We all know that mathematics is one of the oldest and most important discipline of human knowledge. In recent years, mathematics has been a surge of new development and applications like machine learning, data science, cryptography, and quantum computing. And we all of us have heard a few words like facial recognition, natural language processing, autonomous vehicle in using machine learning, and data science combines mathematics, statistics, and computer science to interpret large data set and its application in healthcare, finance, and marketing. We also have heard the cryptography in where there is secure transformation of information, which uses algorithm, very complex algorithm of mathematics to transfer online banking, to use online banking and secure messaging. We also have different aspects of quantum computing in new drug discovery and artificial intelligence. I thank both the colleges for organizing such seminar for our youngster students, so that we can have a brief, very elaborate knowledge on these subjects. We are confident that today our speakers, with their expertise in the field of mathematics and its application, will provide us with valuable insights and help us understand the recent development in the field. We hope that this seminar will be a great learning experience for all of us and will help us gain a better understanding of the subject. Once again, I would like to thank all of you for being here today, and I wish you all a very productive and enjoyable seminar. Thank you. Thank you, sir. Now I request the bursar of our college, Professor Subroto Shar, to say few words regarding the seminar. Over to you, sir. সবাইকে নমস্কার এবং সুপ্রভাত। আমি কলেজে যাবার রাস্তায় রয়েছি, তাই হয়তো অনেক অপ্রয়োজনীয় শব্দ এই কথার মধ্যে চলে আসবে, তার জন্য আমাকে মার্জনা করবেন। আজকে আমরা এই যে এক দিবসীয় রাজ্যস্তরীয় সেমিনারটি আয়োজন করেছি মিশ্রিত মাধ্যমে, যাতে যুক্ত রয়েছে আমাদের বিদ্যানগর কলেজের গণিত বিভাগ এবং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, এবং তারই সঙ্গে বঙ্গবাসী মর্নিং কলেজের গণিত বিভাগ এবং IQAC। যে শিরোনামে আমরা আলোচনা করছি, রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, আমি এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত সকলকেই যথাবিহিত সম্ভাষণ জানাচ্ছি এবং বিশেষভাবে স্বাগত জানাচ্ছি এই রাজ্যস্তরীয় সেমিনারের 3 বক্তাকে, ডক্টর গোরাচাঁদ চক্রবর্তী, ডক্টর অমিয় বিশ্বাস এবং মোহাম্মদ মেহতাবুদ্দিন মোল্লা। আমরা আশা করব আপনাদের বক্তব্য আমাদের সমৃদ্ধ করবে। গণিত এমন একটি বিষয় যা এলিজাবেথান যুগের দার্শনিক এবং লেখক ফ্রান্সিস বেকনের মতে আমাদের চিন্তা শক্তি,
এবং কোনো কাজে সুষ্ঠুভাবে সম্পাদন করার ক্ষমতাকে একাগ্র এবং তীক্ষ্ণ করে। বেকন যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো সাটল। সুতরাং আমাদের বুদ্ধি এবং চিন্তা শক্তি ক্রমশ সূক্ষ্মতর হয়ে উঠুক গণিতের সাধনার মধ্য দিয়ে, এবং যে বিষয়ে আমরা নিজেদের প্রয়োগ করি না কেন একটি ম্যাথমেটিক্যাল ওরিয়েন্টেশন বা গাণিতিক ভাবধারা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের প্রতিটি কাজেরই সম্পাদন অত্যন্ত নিখুঁত এবং কার্যকরী হয়ে উঠবে। আজকের এই মিশ্র মাধ্যমের আলোচনা চক্রটি সফল হয়ে উঠুক এই আশা রাখছি। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা আমাদের স্পিকার ডক্টর গুড়াচাঁদ চক্রবর্তীকে আহ্বান করব তার সুবক্তব্য শোনার জন্য। এটা শোনার আগে আমি শুধু কয়েকটি কথা স্যারের সম্পর্কে বলবো। ডক্টর গুড়াচাঁদ চক্রবর্তী বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি পুরুলিয়াতে কর্মরত। তিনি অনেকগুলি পেপার বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত করেছেন। তিনি বিভিন্ন সেমিনারের চেয়ারপারসন হিসেবে তিনি ছিলেন, এবং ইন দ্য ফিল্ড অফ ম্যাথামেটিক্স তার যে কাজ, তার যে নলেজ, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তার নলেজ বা তার ডোমেন অফ এরিয়া, নলেজ এরিয়া, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আপনার বক্তব্য যদি শুরু করেন আমাদের স্টুডেন্টদের জন্য। আর একটু ছোট্ট রিকোয়েস্ট স্যার, যদি আপনি বক্তব্যটা একটু বাইলিঙ্গুয়ালি রাখেন খুব ভালো হয়, কারণ যেহেতু আমরা একটু গ্রামের কলেজ, একটু বাইলিঙ্গুয়াল হলে স্টুডেন্টদের একটু সুবিধা হবে। থ্যাংক ইউ স্যার। Okay, thank you. So, good morning to all of you, all the respected and distinguished members present in this seminar, and Principal Sir of Vidyanagar College, and IQAC Director Orunima Roy Chaudhary of Vidyanagar College, and also Principal of BANGABASI Morning College and IQAC Director Dr. Radharaman Roy, and all the distinguished faculty members of the department. First of all, I want to convey my heartfelt thanks to invite me in this one-day national seminar. So, mathematics, actually, Principal Sir already mentioned, and also IQC directors of both the colleges mentioned that mathematics is a very emerging field of science, and which helps to other science also, engineering fields also. So, মানে এই যে কলেজ এই যে সেমিনারটি আয়োজন করেছেন, তো সেটার প্রাসঙ্গিকতা আর বলার অপেক্ষা রাখে না। সেটা একটা যথেষ্ট ভালো উদ্যোগ। আমার মনে হয় যে এই ধরনের যে আলোচনা চক্র, সেগুলো যদি হয় তাহলে আমাদের যে ইয়াং যে ব্রেন আসছে, মানে ইয়াং স্টুডেন্টস যারা আসছে, তাদের ক্ষেত্রে এটা অনেকখানি হেল্প করবে। এবং ম্যাথমেটিক্সের কারেন্ট রিসার্চ কি হচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি, অনেকটা প্রিন্সিপাল স্যার বলেছেন এআই এবং মেশিন লার্নিং এর যে ইনক্লুশন হচ্ছে আমাদের সায়েন্স ফিল্ডে, তো তার সেটার জন্য ম্যাথমেটিক্স কতটা প্রাসঙ্গিক হবে আগামী দিনে, সেটা সত্যি একটা চ্যালেঞ্জের বিষয়। তো সেটা আমাদেরকে দেখতে হবে, ম্যাথমেটিক্স ছাড়া তো কিছুই হবে না। তো এই ম্যাথমেটিক্সকে ভালো করে বুঝতে হবে, এবং এই ম্যাথমেটিক্সকে ভালো করে বুঝতে গেলে এই যে আলোচনা চক্র, এগুলোই আমাদেরকে হেল্প করবে। তো আমার মনে হয় এই যে কলেজ, দুটি কলেজ মিলে যে আয়োজন হয়েছে, এটা সত্যি একটা প্রাসঙ্গিক ব্যাপার, এবং আগামী দিনেও ওনারা এই ধরনের আরো আলোচনা চক্র আয়োজন করবেন আশা রেখে আমি আমার যে আজকের যে লেকচার সেটা শুরু করছি, এবং সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার heartfelt thanks to all the stakeholders who are organizing this seminar. So, okay, now I am presenting my seminar. Now I am sharing
my screen. So is it visible? দেখা যাচ্ছে স্লাইডটা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। So my topic is actually introduction to fractal geometry and complex dynamics. জিওমেট্রি আশা করি সকল স্টুডেন্টদের তোমরা সবাই পড়েছো ইউক্লিডিয়ান জিওমেট্রি, আমরা যেটা জিওমেট্রিক্যাল বিভিন্ন ধরনের শেপ তোমরা পড়েছো। তো যেমন আমরা ট্রায়াঙ্গেল বা ধরো স্ট্রেট লাইন বা ধরো স্ফিয়ার, কোন, সিলিন্ডার, এগুলো আমরা যে নন জিওমেট্রিক্যাল শেপ আমরা সেগুলো সবাই মোটামুটি আমাদের আইডিয়া আছে। তোমরা যেহেতু বিএসসি ম্যাথমেটিক্স পড়ছো তোমাদেরও একটু ধারণা হয়ে গেছে। তো আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের মনে হয় যে জিওমেট্রি বলতে শুধু এই যে শেপগুলো সেগুলোকেই বোঝানো হয়, কিন্তু তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে তখন দেখবে যে জিওমেট্রি আমরা যেগুলো পড়ে এসেছি এখনো অবধি সেগুলো হচ্ছে মানে জাস্ট ইনটিউশন, মানে আমাদের প্রথমে একটা জিওমেট্রি সম্পর্কে আইডিয়া নিতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা আমরা ওই জায়গাতে করি। মানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, তার এরিয়া বার করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করলাম, তার লেন্থ মাপলাম, বা ধরো একটা স্ফিয়ার তার ভলিউম বার করলাম। এই যে ব্যাপারগুলো এগুলো সবই হচ্ছে একটা সিম্পল ব্যাপার, এবং সেগুলো প্র্যাকটিক্যালি দেখতে গেলে সেগুলোর খুব একটা ব্যবহার নেই। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি সেটাকে ব্যবহার করতে যাই তখন দেখবে সেখানে যে জিওমেট্রিটা আছে সেটা হয়তো অন্য ধরনের একটা জিনিস, এটা আমাদেরকে হেল্প করতে পারে না। তো সেই বিষয় নিয়েই আমি বলবো, মানে বিশেষ করে জিওমেট্রি নিয়েই আমি বলবো যে যে জিওমেট্রি আমরা অলরেডি পড়ে আসছি সেটা সম্পর্কে কিছুটা বলবো, এবং তারপরে আমরা বলবো যে আরো যে অন্যান্য টাইপের যে জিওমেট্রিগুলো আছে সেগুলো আমরা এর সাথে একটা লিঙ্ক আপ করার চেষ্টা করব, এবং সেগুলো আমাকে কিভাবে এসেছে, তার যে জিওমেট্রির যে একটা ইতিহাস আছে ম্যাথমেটিক্স বলো বা যে কোনো সায়েন্সের সাবজেক্টের, তার তো একটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে কিভাবে সেই জিনিসটা এসেছে। যেমন ধরো কমপ্লেক্স নাম্বার যেমন নিয়ে আমরা যখন আলোচনা করি যে কমপ্লেক্স নাম্বার কিভাবে এলো, সেটা x² + 1 = 0 এই যে ইকুয়েশনটা, তার কোনো বাস্তব তোমার নেই, সলিউশন নেই। সেই বাস্তব সলিউশন যেহেতু নেই, তো সেটা সলিউশন বার করতে গিয়ে কমপ্লেক্স নাম্বারের আইডিয়া এসেছে। সেই রকম ভাবে জিওমেট্রিও বিভিন্ন টাইপের আছে। সেই জিওমেট্রিগুলো যেমন আমরা যে জিওমেট্রি পড়ে এসেছি, যেটা আমি প্রথমেই বললাম, সেটাকে বলা হয় প্লেন জিওমেট্রি বা ইউক্লিডিয়ান জিওমেট্রি। ইউক্লিডিয়ান জিওমেট্রি ছাড়াও অন্যান্য জিওমেট্রি যেগুলো কিভাবে এসেছে, কেন এসেছে, সেগুলো নিয়ে আমি আজকের আলোচনাটা করব। তাহলে প্রথমে আমি ইউক্লিডিয়ান জিওমেট্রির যে হিস্ট্রি সেটা আমি বলবো যে ইউক্লিডিয়ান জিওমেট্রি হচ্ছে মেনলি আমরা এই জিওমেট্রিতে বিভিন্ন ধরনের ফিগার বা শেপ এগুলো নিয়ে বা তাদের প্রপার্টিজ নিয়ে আলোচনা করি। এবং ইউক্লিডিয়ান জিওমেট্রি প্রথম যে কনসেপ্টটা এসেছিল তিনি দিয়েছিলেন সেটা হচ্ছেন ম্যাথমেটিশিয়ান ইউক্লিড, এবং সেটা ছিল 330 থেকে 275 BC। সেই সময় অ্যাকচুয়ালি concept of point, line, plane serve as the primary elements in this geometry. তাহলে এই জিওমেট্রিতে একটা পয়েন্ট কাকে বলে, লাইন কাকে বলে, প্লেন কার্ভ বিভিন্ন ধরনের, যেমন ধরো সার্কেল, স্কোয়ার, রেক্টেঙ্গেল, এই যে ব্যাপারগুলো এগুলো আমরা সেই জিওমেট্রিতে শিখেছিলাম। For centuries this branch of mathematics was used to describe the physical world. সেই সময় কিন্তু এই সমস্ত শেপ দিয়ে আমরা আমাদের বিভিন্ন যে ন্যাচারাল ফিনোমেনা বা প্র্যাকটিক্যাল যে সমস্যা সেগুলো সবই সমাধান করতাম আমরা এই জিওমেট্রি দিয়ে, কারণ অন্যান্য কোনো জিওমেট্রির কনসেপ্ট আমাদের মধ্যে ছিল না। এবং
ইউক্লিডিয়ান জিওমেট্রির সময় মানে যখন সেটা আবিষ্কার হয়েছিল, ইউক্লিড যখন দিয়েছিলেন, তখন আমাদের ম্যাথমেটিশিয়ানরা বা সবাই মনে করতো যে একমাত্র এটাই হচ্ছে একমাত্র জিওমেট্রি, ইউক্লিডিয়ান জিওমেট্রি ইজ দ্য অনলি টাইপ অফ জিওমেট্রি উই ক্যান হ্যাভ। তারপরে পল সিজানে একটা কথা বলেছিলেন সেই সময়, ফ্রেঞ্চ পেইন্টার ছিলেন, এবং তিনি লিখেছিলেন যে এভরিথিং ইন নেচার ইজ মডেলড অ্যাকর্ডিং টু দ্য স্ফিয়ার, দ্য কোন অ্যান্ড দ্য সিলিন্ডার। এগুলো ইউক্লিডিয়ান জিওমেট্রি এলিমেন্টস, স্ফিয়ার, কোন এবং সিলিন্ডার, এগুলো দিয়ে বলছে নেচারে যা কিছু আমরা মডেল করতে পারবো, এবং ইউ হ্যাভ টু লার্ন টু পেইন্ট দ্য রেফারেন্স টু দিস সিম্পল শেপস, দেন ইউ ক্যান ডু এনিথিং। এই তিনটে শেপ যদি আমরা জানতে পারি ভালোভাবে, তাহলে আমরা যে কোনো জিওমেট্রি যে কোনো জিওমেট্রিক্যাল শেপকে এক্সপ্লেন করতে পারবো। এটা ছিলেন ওনার সেই সময় বক্তব্য। সেটা ছিল 1839 থেকে 1906 সেই সময়। তো সেই সময় একটা পয়েন্টকে আমরা কি দিয়ে ডিনোট করতাম? দেখো ছবিতে দেওয়া হয়েছে একটা পয়েন্ট, যেমন আমরা রিয়েল অ্যাক্সিসের পর একটা পয়েন্টকে যখন আমরা বলি, তখন এ বা বি কিছু একটা পয়েন্ট দিয়ে আমরা ডিনোট করি। যখন আমার সেটা একটা প্লেনের মধ্যে হয়ে যায়, তখন একটা পয়েন্টকে আমরা যখন ডিনোট করতে চাই, তখন কি হয়? সেটা একটা অর্ডার পেয়ার হয়ে যায়, এ কমা বি, অর্থাৎ এ এক্স অ্যাক্সিস বরাবর, বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। আবার সেটা যদি 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়, যেমন ধরো কোণ, এই নিচে যে ছবিটা দেওয়া হয়েছে, কোণের ক্ষেত্রে তোমার তখন একটা পয়েন্টকে ডিনোট করতে গেলে আমার 3টে পয়েন্ট লাগে, এ বি সি। এ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে বি, আর জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে সি। সেরকম ভাবে ডাইমেনশন হয়েছে, ডাইমেনশন যেমন ধরো একটা পয়েন্টের ডাইমেনশন হচ্ছে 0, একটা স্ট্রেট লাইনের ডাইমেনশন হচ্ছে 1, একটা তোমার রেক্ট্যাঙ্গেল বলো বা স্কয়ার বলো, এটার ডাইমেনশন হচ্ছে 2। আবার কোণ যখন আসছে, তখন সেটা ডাইমেনশন হয়ে যাচ্ছে 3। এইভাবে আমরা ডাইমেনশন গুলোকে বিচার করেছি, মানে যতগুলো এক্সিস ইনভলভ থাকবে ততটার ডাইমেনশন হবে। এগুলো আমরা সবাই মোটামুটি জানি, এই জিওমেট্রি সম্পর্কে আমাদের একটা আইডিয়া সকলের আছে। এরপর হচ্ছে যে তারপরে যে কনসেপ্টটা এলো, সেটা হচ্ছে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। মানে আমরা সবসময় একটা নোন থেকে আননোনের দিকে যাই। তাহলে ইউক্লিডিয়ান জিওমেট্রি আমাদের যখন জানা হয়ে গেল, তখন আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন এলো যে আমাদের অন্য কোনো জিওমেট্রি এক্সিস্ট করে কি করে না। এবং সেই সময় ম্যাথমেটিশিয়ান গস, তোমরা নাম শুনেছো, তিনি অ্যাকচুয়ালি ইমাজিন করেছিলেন যে আদার টাইপ অফ জিওমেট্রি মাস্ট বি দেয়ার, কিন্তু তিনি কোনো পেপারে বা কোনো কিছুতে এটা পাবলিশ করেননি। মানে এটা জাস্ট ওনার আইডিয়াটা এসেছিল, কিন্তু তিনি পাবলিশ করেননি। সেই সময় জন বোলাই এবং নিকোলাই লোবাচেস্কি তারা ইন্ডিপেন্ডেন্টলি একটা কনসেপ্ট দিয়েছিল, একটা ফাইন্ডিংস এর পেপারের মাধ্যমে, যে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি এক্সিস্ট করে, এবং তার একটা মোটামুটি ডেফিনেশনও উনি দিয়েছিলেন। এবং সেই ছবিটা দেখলে, এই যে 3টে ছবি দেখো এখানে দেওয়া হয়েছে, সেই 3টে ছবি দেখলে তোমরা একটা আইডিয়া পাবে যে মানে ওই জিওমেট্রি গুলোকে কিভাবে আমরা মানে ডিফারেন্সিয়েট করছি ইউক্লিডিয়ান জিওমেট্রির থেকে। ইউক্লিডিয়ান জিওমেট্রিতে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেলের ছবি দেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, মানে 3টে কোণের সাম করলে আমরা 180 ডিগ্রি পাই, আমরা সবাই জানি সেটা। এবং এই জিওমেট্রিটাকে প্লেন জিওমেট্রি বলা হয়, জিরো কার্ভেচার জিওমেট্রি বলা হয়, এর বিভিন্ন নাম আছে ইউক্লিডিয়ান জিওমেট্রির। তারপরে যে অন্যান্য যে জিওমেট্রি গুলো এসেছে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি, তার মধ্যে বেসিক্যালি দুটো পার্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে ইলিপ্টিক জিওমেট্রি, সেকেন্ড ওয়ানটা, আর থার্ড ওয়ান হচ্ছে হাইপারবোলিক জিওমেট্রি। এখানে ইলিপ্টিক জিওমেট্রি কি বলছে দেখো, ইলিপ্টিক জিওমেট্রিতে দেখো একটা স্ফিয়ার আছে, একটা স্ফিয়ারের মধ্যে দেখো একটা ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে, এবং দেখানো হয়েছে সেই ট্রায়াঙ্গেলটা দেখানো হয়েছে নয়, অ্যাকচুয়ালি তুমি যদি এইভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করো, তাহলে তুমি দেখতে পাবে যে এই 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে। সেটা কিন্তু 180 ডিগ্রি হবে না, মানে প্লেন জিওমেট্রিতে, প্লেনে যখন তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছো, তখন তার অ্যাঙ্গেল যেহেতু 180 ডিগ্রি হচ্ছে, তোমার একটা ধারণা হবে যে এখানেও একটা ট্রায়াঙ্গেল ড্র করলে 180 ডিগ্রি হবে, সেটা কিন্তু হবে না, 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। তো এই যে 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে স্ফিয়ারের উপর, সেই জন্য এটাকে আমরা অন্যভাবে ক্লাসিফাই করছি যে জিওমেট্রিতে একটা ট্রায়াঙ্গেলের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাকে আমরা বলছি ইউক্লিডিয়ান জিওমেট্রি। আর যেটাতে 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, সেটাকে বলছি ইলিপ্টিক জিওমেট্রি। আবার যেটাতে তার থেকে কম হয়ে যাচ্ছে, সেটাকে বলছি হাইপারবোলিক জিওমেট্রি। এরপর ইলিপ্টিক জিওমেট্রিকে বলা হয় পজিটিভ কার্ভেচার জিওমেট্রি, আবার হাইপারবোলিক জিওমেট্রিকে বলা হয় নেগেটিভ কার্ভেচার জিওমেট্রি। তোমরা কার্ভেচার পড়েছো, কার্ভেচার বিএসসি তে আছে। তো কার্ভেচার মানে হচ্ছে যে নেচার অফ দ্য কার্ভ, মানে
হাউ ইট বেন্ডস, মানে কিভাবে বেন্ড হয়েছে। যেমন ধরো একটা স্ট্রেট লাইনের কার্ভেচার কত না, আমরা সহজেই চোখে দেখেই বলতে পারবো যে একটা স্ট্রেট লাইনের কার্ভেচার হচ্ছে 0, কারণ তার কোনো বেন্ডিং নেই। একটা কার্ভ কতটা বেন্ড হয়েছে, কিভাবে বেন্ড হয়েছে সেটা জানার জন্য আমাদের কার্ভেচার হচ্ছে নেচার ইন্ডিকেট করে যে কিরকম বেন্ডিং হচ্ছে। তাহলে দেখো এই যে স্ফিয়ারটা হচ্ছে পজিটিভ কার্ভেচার, এবং এই যে পরেরটা হচ্ছে কার্ভেচারটা হচ্ছে নেগেটিভ। এটা যদি তুমি কার্ভেচার করো হাইপারবোলিক জিওমেট্রিতে, তাহলে তা তুমি নেগেটিভ পাবে, তাহলে সেই জন্য নেগেটিভ কার্ভেচার বলা হচ্ছে। তাহলে এইভাবে 3টে পার্টে একটা মোটামুটি ইনটিউশন তোমাদের কাছে রাখছি, যে এইভাবে আমরা ভাগ করছি 3টে জিওমেট্রি: ইউক্লিডিয়ান জিওমেট্রি, এলিপ্টিক জিওমেট্রি, হাইপারবোলিক জিওমেট্রি। আচ্ছা, এরপর ইউক্লিডিয়ান জিওমেট্রির যে নেচার বা তার যে ড্রব্যাকস সেগুলো আমরা এখানে আলোচনা করব, যে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি দিয়ে কেন সীমাবদ্ধ থাকলাম না, আমরা কেন ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে আদার টাইপ অফ জিওমেট্রিতে চলে গেলাম। তাহলে ইউক্লিডিয়ান জিওমেট্রি হচ্ছে উই কনসিডার দিস জিওমেট্রি সিম্পল অ্যান্ড উইক নাওএডেজ। এটাকে আমরা একটা দুর্বল জিওমেট্রি হিসাবে ট্রিট করি। দিস জিওমেট্রি ইউজ ফর দ্য স্মুথ অ্যান্ড রেগুলার অবজেক্টস, যে সমস্ত অবজেক্টগুলো রেগুলার অবজেক্ট এবং স্মুথ অবজেক্ট সেগুলোর ক্ষেত্রে আমরা এই জিওমেট্রি ব্যবহার করতে পারি। যেমন প্লেনের ক্ষেত্রে আমরা দেখালাম যে এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, কিন্তু ওই রকম প্লেন তো তুমি সব জায়গায় পাবে না, তাই সেই জন্য তুমি এই জিওমেট্রি সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তাহলে ইটস ইনঅ্যাবিলিটি টু ডেসক্রাইব দ্য শেপ অফ ন্যাচারাল অবজেক্টস, বিভিন্ন ধরনের যে ন্যাচারাল অবজেক্টস আছে, তোমাদের আমি পরের এতে দেখাবো স্লাইডে, যে বিভিন্ন ধরনের যে ন্যাচারাল অবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ইউ ক্যান নট এক্সপ্লেন বাই ইউক্লিডিয়ান জিওমেট্রি। So in our surrounding, maximum number of objects that we see are called nature. বিভিন্ন ধরনের ন্যাচারাল ফিনোমেনা আমরা দেখতে পাই, যেমন ধরো বিদ্যুৎ চমকালে এক ধরনের গ্রাফ তৈরি হয়, সেটা আবার ইসিজি তোমরা অনেকেই করেছো, ইসিজির ক্ষেত্রে যে গ্রাফটা তৈরি হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফে, সেটাও এক ধরনের অন্য ধরনের গ্রাফ, সেগুলো কিন্তু আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি দিয়ে করতে পারবো না। এছাড়া একটা গাছের ছাল, মাউন্টেন মানে ধরো পর্বতমালা যখন তুমি দেখছো, সেগুলো কিন্তু আমাদের নোন যে শেপ সেগুলোর মধ্যে পড়ে না, সেগুলো কিন্তু অন্য ধরনের শেপের মধ্যে পড়ে। কোস্ট লাইন মানে সমুদ্রের কিনারে তুমি যদি যাও, সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে না, বা সেটা আমাদের যে কার্ভ গুলো সেগুলো হবে না, সেটা একটা পার্টিকুলার টাইপ অফ কার্ভ, সেটা তুমি যদি দেখো তার নেচার কিন্তু আলাদা। তো সেগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমার আদার টাইপ অফ জিওমেট্রি চলেই আসছে। তো এরপর হচ্ছে ক্লাউড, মেঘকে আমরা যখন দেখি, মেঘের শেপ কিন্তু অন্যরকম। লাইটেনিং মানে বিদ্যুৎ চমকালে যে ছবিটা আসে সেটাও কিন্তু অন্য ধরনের। তাহলে এগুলোও কিন্তু ম্যাথমেটিশিয়ানদের মাথায় তখন স্ট্রাইক করলো যে এই ধরনের যে শেপ সেগুলো তো আমরা এই ইউক্লিডিয়ান জিওমেট্রি দিয়ে সলভ করতে পারবো না, বা তার যে ইউক্লিডিয়ান জিওমেট্রির যে টুলস আছে এরিয়া বার করার বা পেরিমিটার বার করার, সেগুলো দিয়ে আমরা এগুলো করতে পারবো না। So that's why we need different type of geometry. আচ্ছা, এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখো এটা মাউন্টেন্স এর ছবি, এবং এই মাউন্টেন্সটা তোমার মনে হতে পারে যে অনেকটা কোন আমরা দেখেছি, তোমরা জানো ম্যাথমেটিক্যাল একটা শেপ কোন, এটা কোনের মতো অনেকটা মনে হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কোন নয়। সেরকম ভাবে গাছ, মাউন্টেনের নিচে যে গাছগুলো আছে সেই গাছগুলো দেখো একটা পার্টিকুলার টাইপ অফ শেপ, সেগুলো কিন্তু আমরা এক্স্যাক্টলি কোন বলতে পারবো না, সিলিন্ডার বলতে পারবো না, এগুলো কিন্তু বলতে পারবো না, স্ফিয়ার বলতে পারবো না। আচ্ছা, কোস্ট লাইনস আর নট কার্ভস। কোস্ট লাইন তুমি যদি যাও, কোস্ট লাইনে দেখবে সেটাকে অসংখ্য কিং থাকবে, সেখানে অসংখ্য কার্ভ, মানে তুমি ট্যানজেন্ট ড্র করতে পারবে না সব জায়গায়, এই ধরনের একটা কার্ভ তৈরি হবে কোস্ট লাইন। কোস্ট লাইন নিয়ে অনেক কিছু চলছে, মানে ধরো একটা কোস্ট লাইনের যে পেরিমিটার সেটা কোনোদিনই বার করা যায় না, মানে সেটা ইনফাইনাইট হয় অ্যাকচুয়ালি, সেটা পরে আমি আলোচনাতে বলবো। আচ্ছা, ক্লাউডস, এই যে ক্লাউডস দেখছো, ক্লাউডস এই শেপটাও কিন্তু স্ফেরিক্যাল নয়, এটা একটু পার্টিকুলার টাইপ অফ শেপ, এবং সেটা তুমি কোনো আমাদের যে এক্সিস্টিং যে শেপগুলো আছে সেগুলো দিয়ে তুমি এটাকে ডেসক্রাইব করতে পারবে না। আচ্ছা, লাইটেনিং যে হচ্ছে, এই যে ছবি দেখানো হয়েছে দেখো, বিদ্যুৎ চমকালে ঠিক এই ধরনের একটা গ্রাফ তৈরি হয়, এবং সেই গ্রাফটা কিন্তু দেখো গ্রাফের মধ্যে অসংখ্য ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো তুমি যদি দেখো তাহলে সেটা কিন্তু তুমি আমাদের নোন যে জিওমেট্রিক্যাল শেপ সেগুলো দিয়ে তুমি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবে না।
আচ্ছা, লাইটেনিং হলে এই ধরনের বিদ্যুৎ চমকালে এই ধরনের জিনিসটা হয়, এটা তোমরা সবাই জানো, দেখেছো। আচ্ছা, এটা হচ্ছে গাছের একটা গাছ, তার যে ছাল, যেটা গাছের যেটা ছাল, সেটাও দেখো, সেটাও একটা বিভিন্ন অন্য ধরনের জিওমেট্রিক্যাল শেপ। এটাও তুমি এক্সপ্লেন করতে পারবে না, এর বিভিন্ন খাঁজ আছে বিভিন্ন জায়গায়। এরপর এই যে জিওমেট্রিক্যাল শেপগুলো তোমরা দেখলে এর আগে, গাছের ছাল বলো, ক্লাউডস বলো, বিভিন্ন ধরনের মাউন্টেন্স বলো, কোস্টাল লাইন বলো, এগুলোর মধ্যে আমরা একটা সিমিলারিটি খুঁজে বার করার চেষ্টা করেছিলাম যে what are the similarities between these natural objects, মেন ফিচার্স দ্যাট উই সি ইন অল ন্যাচারাল অবজেক্টস। প্রত্যেকটা ন্যাচারাল অবজেক্টস এর মধ্যেই কি এমন মানে একটা কমন জিনিস আছে যেটা আমরা খুঁজে বার করার চেষ্টা করি। যখন আমরা ম্যাথমেটিক্যাল কোনো রিসার্চ করি তখন আমরা যেভাবে করি আর কি, যে মানে কোনো একটা জিনিস সলভ হচ্ছে না, তাহলে কেন হচ্ছে না, তার ক্যারেক্টারিস্টিক্স কি আছে, যেভাবে করি রিসার্চের যেভাবে কাজ হয়, অনেকটা সেইরকমই এটাও একটা রিসার্চ এক ধরনের। যে আদার টাইপ অফ জিওমেট্রিতে আমরা যাচ্ছি, তাহলে জিওমেট্রিতে যাওয়ার আগে তার তো বেসিক যে কমন জিনিস যেগুলো আছে এবং ডিফারেন্স কি আছে সেগুলোকে আমাদের দেখতে হবে, তারপরে আমরা সেটাকে জেনারেলাইজ করতে পারবো। তাহলে এখানে দেখো একটা গাছকে দিয়ে আমরা এখানে দেখেছি যে একটা গাছ আছে এবং গাছের বিভিন্ন ব্রাঞ্চ থাকে, তোমরা সবাই জানো। তাহলে একটা লিটল ব্রাঞ্চকে আমরা যদি কেটে নিলাম ওখানে, সে কেটে নিয়ে এই দেখো সেকেন্ড ছবিটায় একটা ব্রাঞ্চকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এই ব্রাঞ্চটা দেখো অনেকটা গাছটার মতোই দেখতে হচ্ছে, এবং এই গাছটাকে আবার এটার থেকে একটা ব্রাঞ্চ নিয়ে যদি করো তাহলে আরেকটা ছোট ব্রাঞ্চ তৈরি হবে। কিন্তু তুমি যদি সেটাকে জুম করো, তোমরা সবাই জানো যে কিভাবে জুম করতে হয় ক্যামেরাতে, তাহলে তুমি যদি জুম করো তাহলে সেটা কি হবে, গাছটা অনেকটা দেখতে লাগবে বড় গাছটার মতো দেখতে হবে। তাহলে যে জিনিসটা তৈরি হচ্ছে, মানে ছোট একটা পার্টকে নিলাম আমি, সেই ছোট পার্টটা কি হচ্ছে, একটা কপি হচ্ছে বড় পার্টটার, দ্যাট ইজ স্মলার কপি অফ দ্য হোল ট্রি। এবং সেটাকে যদি জুম করো তাহলে সেটা তুমি আবার অরিজিনাল জায়গায় ফিরে যাবে। এবং এক্ষেত্রে ছোট গাছটার ক্ষেত্রে স্কেলটা শুধু ডিফারেন্ট, স্কেলটা আলাদা, বাকি তোমার নেচারটা সেম। সিমিলারলি তুমি ফার্নের ক্ষেত্রে দেখতে পাবে, ফার্নেও কি হবে, তুমি একটা পাতাকে নিলে, সেই পাতা থেকে তুমি দেখবে অসংখ্য পাতা আছে সেটা তো, এবং সেটাকে যদি তুমি জুম করো তাহলে দেখবে একটা বড় ফার্নের মতো দেখাবে, বড় ফার্নের পাতার মতো দেখাবে। এবং ব্রকলিতেও তাই হয়, ব্রকলি তোমরা সবাই দেখেছো, ব্রকলির ক্ষেত্রেও তুমি যদি একটা কোষকে তুমি ছাড়িয়ে রাখলে এবং সেটাকে তুমি যদি জুম করো তাহলে দেখবে বড় ব্রকলির মতোই, অরিজিনাল যে ব্রকলিটা সেটার মতোই দেখাবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি সেলফ সিমিলার প্যাটার্ন। এই প্যাটার্নটা মানে ম্যাথমেটিশিয়ানরা এটা লক্ষ্য করেছেন যে এখানে একটা সেলফ সিমিলারিটি নেচার আছে। তাহলে এই যে জিওমেট্রিক্যাল শেপগুলো তৈরি হচ্ছে, তাহলে সেগুলো সবই একটা সেলফ সিমিলার ব্যাপার আছে, এবং সেই সেলফ সিমিলার ব্যাপার দিয়ে ম্যাথমেটিক্সের সাহায্যে কিছু ম্যাথমেটিক্যাল মানে জিওমেট্রিক্যাল শেপ তৈরি করা হলো, যেগুলো হয়তো ন্যাচারালি এক্সিস্ট করে না। নেচারে যেমন ব্রকলি এক্সিস্ট করে, গাছ এক্সিস্ট করে, এগুলো সব এক্সিস্ট করে, কিন্তু কিছু ম্যাথমেটিক্স দিয়ে আমরা কিছু এই ধরনের অবজেক্ট বানানোর চেষ্টা করা হয়েছে এবং সেগুলো বানানো হয়েছে, এবং দেখা গেছে যে সেগুলোর মধ্যেও এদের যেমন নেচার, এই যে সেলফ সিমিলার নেচারটা তার মধ্যেও দেখা যাচ্ছে। সেটা আমি আজকে এক্সপ্লেন করবো, তোমরা বুঝতে পারবে। এগুলো সবই হচ্ছে ন্যাচারাল অবজেক্ট। এরপর আমি ম্যাথমেটিক্সের এতে চলে আসবো। আচ্ছা, মেঘের ক্ষেত্রে তাই হয়েছে, তুমি দেখো যে এটাকে বলছে স্ট্যাটিস্টিক্যাল সিমিলারিটি। হ্যাঁ, কারণ একটা পোর্শন নিলে সেই পোর্শনের মধ্যে কতটা মেঘ আছে তুমি যদি মাপো, এবং এই জায়গার মধ্যে দ্বিতীয় ছবিটা তো তুমি যদি মাপো তাহলে দেখবে কাছাকাছি আছে, সেই জন্য এটাকে বলছে স্ট্যাটিস্টিক্যাল সিমিলারিটি। মানে স্ট্যাটিস্টিক্সের ডাটা নিয়ে যেভাবে করা হয়, যে একটা গ্রামে গিয়ে 10 জন মানুষকে নিয়ে তুমি সার্ভে করলে, আবার অন্য গ্রামে গিয়ে 10 জন মানুষকে নিয়ে সার্ভে করলে, দেখা গেল যে সেম সিমিলার টাইপ অফ নেচার দেখা যাচ্ছে, সেই রকম একটা ব্যাপার, সেই কারণে এটাকে স্ট্যাটিস্টিক্যাল সিমিলারিটি বলছে। আচ্ছা, এরপর যেটা আমি আগে বললাম যে ইসিজির গ্রাফের ক্ষেত্রে কি হয়, ইসিজির গ্রাফে ধরো তুমি একটা পোর্শনকে নিয়ে তুমি যদি জুম করো তাহলে দেখবে যে আবার অরিজিনাল সেই জায়গায় তুমি ফিরে যাচ্ছ, বড় গ্রাফটার মতোই দেখাবে। আবার তুমি একটা ছোট পোর্শন নিয়ে তুমি যদি জুম করো তাহলে দেখবে আবার তোমার ওই অরিজিনাল জায়গাটাই ফিরে আসবে। মানে কি, ওই গ্রাফটার মধ্যে সব জায়গাতেই একটা করে কিঙ্ক আছে। কিঙ্ক মানে তোমরা আশা করি জানো, খাঁজ আছে, এবং সেই খাঁজ থাকলে কি হয়, আমরা ট্যানজেন্ট ড্র করতে পারি না, মানে কার্ভগুলো কি হয়, ডিফারেন্সিয়েবল হয় না।
This curve is not differentiable. Differentiable মানে physical meaning হচ্ছে differentiable. Continuity মানে সবাই জানো যে continuous, a function is continuous when we can draw it, freehand drawing is possible. মানে তোমাকে without lifting the pen মানে you can draw the figure. তাহলে সেটা হলো তোমার জিওমেট্রিক্যাল একটা ব্যাপার যে কন্টিনিউয়াস হচ্ছে। আবার ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে যে একটা পয়েন্টে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে যদি সেই পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করতে পারো। কিন্তু এখানে দেখো এই গ্রাফটার ক্ষেত্রে তুমি কোনো জায়গাতেই ট্যানজেন্ট ড্র করতে পারবে না। যেমন fx = mod x, এটা যদি তুমি ড্র করো mod x এর ক্ষেত্রে কি হয়, x = 0 পয়েন্টে কোনো ট্যানজেন্ট ড্র করতে পারি না আমরা, সেই জন্য x = 0 পয়েন্টে ইট ইজ নট ডিফারেন্সিয়েবল। সেই রকম এই যে গ্রাফটা এটা কোনো জায়গাতেই ডিফারেন্সিয়েবল নয়। ইট ইজ এ এক্সাম্পল অফ এ ফাংশন হুইচ ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার বাট নোহোয়্যার ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, নোহোয়্যার ডিফারেন্সিয়েবল বাট কন্টিনিউয়াস এভরিওয়্যার। তো সেই রকম একটা ব্যাপার, মানে যে কোনো জায়গাতে তুমি যদি জুম করো তাহলে দেখবে অসংখ্য খাঁজ আছে যেটা হয়তো খালি চোখে ধরা পড়বে না, জুম করলে তুমি বুঝতে পারবে। তাহলে এটা হলো ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রামের ছবি। আচ্ছা, এখানে দেখো এই সেলফ সিমিলারিটি যেটা আমি আগে বললাম যে সেলফ সিমিলার নেচারটা এখানে দেখা যাচ্ছে। ইসিজি গ্রাফের ক্ষেত্রেও দেখো তুমি যখন জুম করছো তখন আবার অরিজিনাল যে গ্রাফটা ছিল সেখানেই ফিরে যাচ্ছ, তাহলে সেলফ সিমিলার হয়ে যাচ্ছে। একটা ছোট পোরশন একটা বড় পোরশনের সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে, দ্য ক্লোজার উই জুম ইন দ্য মোর দ্য ডিটেল উই সি সিমিলার প্যাটার্নস রিপিটেড এগেইন এন্ড এগেইন, দিস ইজ কল্ড সেলফ সিমিলারিটি। Similarities at all scales of observation in natural objects. Patterns within patterns within patterns. And the same patterns are there. Many patterns of nature are very irregular and fragmented. বুঝতেই পারছো যে ভেরি ইররেগুলার, কিছু কিছু প্যাটার্ন আছে যেগুলো সেলফ সিমিলার নয়, খুবই ইররেগুলার শেপ, মানে তুমি কোনোভাবেই তার মধ্যে সিমিলারিটি খুঁজে পাবে না। আবার ফ্র্যাগমেন্টেড মানে অনেক ভেঙে ভেঙে থাকে আর কি, বিভিন্ন ধরনের অবজেক্ট আছে। এই সেলফ সিমিলারিটিটা হচ্ছে কিছু জায়গার মধ্যে দেখা যাচ্ছে আর কি। নেচার এক্সিবিটস নট অনলি এ হায়ার ডিগ্রি বাট অলসো অ্যান অলটুগেদার ডিফারেন্ট লেভেলস অফ কমপ্লেক্সিটি। তারপর হচ্ছে দ্য কমপ্লেক্সিটি অফ সাচ প্যাটার্নস এন্ড দ্য ডাইনামিক প্রসেস হুইচ ক্রিয়েটেড দেম আর ভেরি ইন্টাররিলেটেড। এটা যাই হোক, এটা আমি এখানে আর কিছু বলছি না। পরে দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখো জুম করলে কি হচ্ছে। দেখো মাথাটাতে জুম করা হচ্ছে, তাহলে জুম করলে তুমি কি পাচ্ছ, সেই সেম সিমিলার অবজেক্টস তুমি পেয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে যে সেই জিনিসটাই যেন ফিরে আসছে, কিন্তু ওটা এক্স্যাক্টলি নয়। তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তুমি দেখো ওই জায়গাতে জুম করা হচ্ছে এবং জুমের পরে আমি এগুলো পেয়ে যাচ্ছি, মানে এটা নেভার এন্ডিং প্রসেস, এটা শেষ হচ্ছে না, কিন্তু ইনফাইনাইট প্রসেস। এটা একটা দেখে মনে হবে ইসিজির ক্ষেত্রেও তাই হবে, তুমি যদি জুম করতে যাও তোমার মনে হবে শেষ হয়ে যাবে, শেষ হবে না, ও জুম নিতেই থাকবে এবং প্রত্যেকটা পয়েন্টে এই ধরনের জিনিস ঘটবে। ইটস ভেরি ইন্টারেস্টিং। So the questions that arise, we are those processes that created such patterns. What are those processes that created such patterns? তাহলে এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, নেভার এন্ডিং প্রসেস বা সেলফ সিমিলার প্রসেস, তা এই যে ব্যাপারটা এটা তৈরি হওয়ার জন্য আমাদের কি করতে হয়েছে বা আমরা কি প্রসেসের মধ্যে দিয়ে গেছি, এটা আমাদের কাছে একটা কোশ্চেন। ইজ দেয়ার এনি কমন ম্যাথমেটিক্যাল রুল ইন দেম? তাদের মধ্যে কি কোনো কমন ম্যাথমেটিক্যাল রুল আছে, সেটা আমরা খুঁজে বার করব। The major surprising fact is that there happens to be very simple process performing repeatedly in numerous times is responsible for it. যদি আমরা একটা সিম্পল প্রসেসকে এগেইন এন্ড এগেইন রিপিটেডলি ব্যবহার করি তাহলে আমরা এই জিনিসটা পাবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজারভেশন, এবং কিভাবে আমরা পাবো সেটাও আমরা দেখাবো। এই যে আগের ছবিটা দেখালাম যে জুম করলে আমি সেই জায়গায় ফিরে যাচ্ছি, তাহলে সেই জিনিসটা আমরা ম্যাথমেটিক্সের সাহায্যে একটা সিম্পল প্রসেস নিয়েছি এবং সেই সিম্পল প্রসেসটাকে আমরা রিপিটেডলি ব্যবহার করেছি, তাহলেই কিন্তু এটা সম্ভব। রিপিটেডলি ইনফাইনাইট টাইমস যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। Although the mathematicians are not ordinarily encountered in the empirical study of nature, but the work of some mathematicians had been the milestones to the generation of followers who celebrate nature by trying to imitate it. এখানে
হেনরি পয়েন্টকার উনি একজন পলিম্যাথ এই কারণে বলা হচ্ছে কারণ তার ডোমেনটা হচ্ছে নট অনলি ম্যাথমেটিক্স বাট অলসো থিওরিটিক্যাল ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিলোসফি। তাহলে এতগুলো সাবজেক্টে ওনার দক্ষতা ছিল, সেই জন্য তাকে বলা হয় পলিম্যাথ। তাহলে হেনরি পয়েন্টকেয়ার তিনি বলেছিলেন, দ্য সায়েন্টিস্ট ডাজ নট স্টাডি নেচার বিকজ ইট ইজ ইউজফুল। এটা ইউজফুল শুধু তার জন্য সায়েন্টিস্টরা এটাকে করে না, স্টাডি করে না। হি স্টাডিজ ইট বিকজ ইট ডিলাইটস ইন ইট, and he delights in it because it is beautiful. If nature were not beautiful, it would not be worth knowing, and if nature were not worth knowing, it would not be worth living. এই কথাটা বলেছিলেন হেনরি পয়েন্টকেয়ার। মানে নেচার সম্পর্কে একটা কথা তিনি বলেছিলেন যে নেচার সম্পর্কে আমরা কেন স্টাডি করব, নেচার সম্পর্কে স্টাডি করার কারণটা কি, কারণ এখানে আমরা বসবাস করছি নেচারের মধ্যে, সো নেচার স্টাডি তো করতেই হবে। Self-similarity occurs in most of the natural phenomena. This is also quite natural for some mathematical objects. এখানে ম্যাথমেটিশিয়ানরা আবার কিছু ম্যাথমেটিক্যাল অবজেক্টসকে ঢুকিয়ে দিলেন এবং তারা দেখলেন যে সেই সমস্ত ম্যাথমেটিক্যাল অবজেক্টের মধ্যেও এই যে সেলফ সিমিলারিটি যে নেচারটা সেটা দেখা যাচ্ছে, এবং সেটাকে আমরা অ্যাকচুয়ালি ইট ইজ এ কনস্ট্রাকশন, ম্যাথমেটিক্যাল অবজেক্টটাকে কনস্ট্রাকশন করা হয়েছে। তো তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট যেটার মধ্যে সেলফ সিমিলারিটি দেখা যায়? স্টুডেন্ট দিকে আমি কোশ্চেন করলাম, কেউ বলতে পারবে? আইডিয়া আছে কিছু? এনিওয়ান ক্যান সে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেনটা একবার রিপিট করুন। হ্যাঁ বলছিলাম যে এই যে বললাম যে ম্যাথমেটিক্যাল অবজেক্ট, একটা ম্যাথমেটিক্যাল অবজেক্টের মধ্যে এই যে সেলফ সিমিলার প্যাটার্নটা দেখা যায়, এইরকম ধরনের কোনো অবজেক্ট তুমি এখনো দেখেছো, মানে পড়েছো বিএসসি তে, বা কোনো আইডিয়া আছে তোমাদের? সার্কেল হতে পারে। হ্যালো হ্যালো স্যার, বলছি স্যার সার্কেল হতে পারে তো? সার্কেল কি করে হবে, মানে সার্কেলের কোনো একটা পয়েন্টে তুমি যদি জুম করো তাহলে কি সার্কেল পাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ট্রাই করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো ছিল তাহলে ম্যাথমেটিক্যাল অবজেক্ট এর মধ্যে আমরা এই ন্যাচারাল ফিনোমেনাটা দেখতে পাচ্ছি। এরপরে দেখবো আমরা যে কোন কোন ম্যাথমেটিক্যাল অবজেক্টের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো ক্যান্টাস সেট, তোমরা আশা করি নাম শুনেছো ক্যান্টাস সেট। ক্যান্টাস সেটের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই। তো এটা প্রথম জন স্টিফেন স্মিথ এটা প্রথম দিয়েছিলেন 1874-এ। 1874-এ উনি প্রথম বলেছিলেন যে এই ক্যান্টাস সেটের ধারণাটা তিনি দিয়েছিলেন। তারপরে সেটার যে ফর্মাল ডেফিনেশন দিয়েছিলেন সেটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান ক্যান্টার, এবং তার নাম অনুসারে এটার নাম হয়েছে ক্যান্টাস সেট। উনি ছিলেন জার্মান ম্যাথমেটিশিয়ান, আর 1883-তে তিনি তার ফর্মাল যে ডেফিনেশন সেটা দিয়েছিলেন। এই ছবিটা দেখে তোমরা আশা করি ক্যান্টাস সেট সম্পর্কে বুঝতে পারছো। ক্যান্টাস সেটের কনস্ট্রাকশনটা আমি পরে দেখাবো যে ক্যান্টাস সেট কিভাবে তৈরি করি। ক্যান্টাস সেটকে আমরা তৈরি করি, একটা লাইন নিই এবং সেই লাইন থেকে 1/3 বাদ দিই, প্রথমে মিডিলের 1/3 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেখো পরের স্টেপে কি হলো, দুটো সেগমেন্ট তৈরি হয়ে গেল, দুটো সেগমেন্ট তৈরি হলো, এবং দুটো সেগমেন্টের উপর আবার সিমিলার প্যাটার্নটা, সিমিলার জিনিসটা অ্যাপ্লাই করছি। আবার এখান থেকে 1/3 বাদ দিচ্ছি, আবার এই লাইন দ্বিতীয় লাইন সেগমেন্ট থেকে 1/3 বাদ দিচ্ছি। তাহলে কি হলো, 4টে পোর্শন তৈরি হলো। আবার সেই 4টে পোর্শন থেকে আবার সিমিলার জিনিস 1/3 বাদ দিচ্ছি মিডলের। জাস্ট 1 মিনিট। হ্যালো,
হ্যাঁ 3A তে চলে আসুন। 3A 3A হ্যাঁ হ্যাঁ 3A হ্যাঁ 3A হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর এইভাবে আমরা ইনফাইনাইট একটা প্রসেস চালাচ্ছি। দেখো 1/3 করে বাদ দিচ্ছি, তাহলে এইভাবে দেখতে গেলে অসংখ্য পার্ট তৈরি হচ্ছে এবং ধীরে 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 মানে সেটটা তোমার মানে একটা যে স্ট্রেট লাইন ছিল তার দৈর্ঘ্য যদি 1 ছিল, তাহলে ধীরে ধীরে যে জিনিসটা আমরা পাবো ইনফাইনাইট প্রসেসের মাধ্যমে, সেটা দৈর্ঘ্য কিন্তু কিছুই থাকবে না। তুমি যদি কল্পনা করো ওইভাবে 1/3 বাদ দিয়ে দিতে দিতে আমরা দেখা যাবে সেখানে একটা পয়েন্ট পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে ক্যান্টার সেটের বিভিন্ন প্রপার্টি আছে, সেগুলো আশা করি তোমরা পড়েছো কিনা জানি না, মাস্টার ডিগ্রিতে হয়তো পড়বে। ক্যান্টার সেট হচ্ছে এমন একটা সেট যার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যান্টার সেট ইজ নোহোয়ার ডেন্স, ক্যান্টার সেট হচ্ছে আনকাউন্টেবল সেট, তারপরে হচ্ছে তোমার মেজার জিরো সেট, অনেক প্রপার্টি আছে। তারপরে ইট ইজ এ ক্লোজ সেট, ইট ইজ এ কম্প্যাক্ট সেট, অনেকগুলো নেচার এর মধ্যে আছে ক্যান্টার সেটের। যাই হোক, সেই ব্যাপারে আমি যাচ্ছি না ডিটেলসে। এরপর এই ক্যান্টার সেটের যে ব্যাপারটা, ক্যান্টার সেট তোমার এটা 1 ডাইমেনশন, বুঝতেই পারছো 1 ডাইমেনশন একটা স্ট্রেট লাইনের উপর কাজ হচ্ছে, 1 ডাইমেনশনের উপর আমরা কাজ করছি। এরপর এই জিনিসটাকে আমরা 2 ডাইমেনশনও করতে পারবো। ধরো আমি একটা স্কয়ার নিলাম, এই যে দেখো একটা স্কয়ার নিলাম, স্কয়ারকে আমার 4টে পার্টে ভাগ করলাম, ছোট ছোট পার্টে 4টে পার্টে ভাগ করলাম, মাঝের যে অংশটা সেটা আমি কেটে দিলাম। হ্যালো 3A হ্যাঁ। তাহলে এখানে দেখো স্কয়ারটাকে টুকরো মানে মাঝের অংশগুলো বাদ দিয়ে 4টে টুকরো করা হয়েছে। ফার্স্ট কর্নারে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টে। আবার সেই একটা ছোট স্কয়ারকে আবার দেখো 4টে পার্টে ভাগ করা হয়েছে। দেখো ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে। আবার আবার ছোট ছোট যে স্কয়ার গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। এইভাবে দেখতে দেখতে তুমি দেখো কি পাচ্ছ। এইভাবে একটা স্কয়ার ছিল, পুরো হোল স্কয়ার ছিল, সেটাকে 1/3 করে বাদ দিচ্ছ, বাদ দিতে দিতে তুমি একটা ছোট মানে পয়েন্ট পেতে থাকবে। তুমি একটা প্লেনের উপর একটা পয়েন্ট পেতে থাকবে। তাহলে এটা হলো 2 ডাইমেনশনের উপর যদি আমি সিমিলার জিনিস, সিমিলার অপারেশন যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি এটা পাবো। আবার সেটা 3 ডাইমেনশনের ক্ষেত্রেও হবে। 3 ডাইমেনশনের ক্ষেত্রে একটা কোণ আছে, সেই কোণকে তুমি সিমিলারলি তুমি বাদ দিতে থাকলে, তাহলে এইভাবে দেখো ছবির সাহায্যে বুঝতে পারবে, এইভাবে কিছু পয়েন্ট তুমি পাবে আলটিমেটলি। এগুলো বলা হয় ক্যান্টার লাইক সেট। অ্যাকচুয়ালি ক্যান্টার সেট ওই স্ট্রেট লাইনের উপরেই প্রথম ডিফাইন করা হয়েছিল, এবং তারপরে সেই সিমিলার অ্যাপ্লিকেশন গুলো আমরা বিভিন্ন ডাইমেনশনে দেখেছি যে কি হতে পারে সেটা। তাহলে এটাও দেখো একটা সেলফ সিমিলার প্যাটার্ন তৈরি হচ্ছে। সেলফ সিমিলার, তুমি যদি একটা ছোট স্কয়ারকে নাও কোনো একটা স্টেপে গিয়ে, ধরো তুমি 10 নাম্বার ইটারেশনে তুমি একটা ছোট স্কয়ার নিচ্ছ, এবং সেই স্কয়ারটাকে তুমি যদি জুম করো তাহলে কি হবে, বড় স্কয়ারটা পেয়ে যাবে। তাহলে এখানেও দেখো সেলফ সিমিলারিটিটা দেখা যাচ্ছে। সিমিলারলি ক্যান্টার সেটের ক্ষেত্রেও আগে যেটা বললাম যে একটা ছোট পয়েন্টকে তুমি নাও এবং সেটাকে জুম করো, তাহলে সেটা কি মনে হবে যে একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, তার লেন্থটা হয়তো কম বেশি তুমি করতে পারবে, বাড়িয়ে কমিয়ে। তাহলে সেলফ সিমিলারিটি দেখা যাচ্ছে। তাহলে কেন দেখা যাচ্ছে? কারণ সিমিলার টেকনিক আমরা ব্যবহার করছি প্রত্যেকটা স্টেপে। 1/3 করে বাদ দিয়ে 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 যাচ্ছি, একটাই সিম্পল জিনিস যেটা 1/3 বাদ দেওয়া, সেই 1/3টা বাদ দিতে দিতে আমরা এই অবজেক্টটাকে তৈরি করছি, একটা সেট তৈরি করছি। সিমিলারলি এখানেও করছি। তাহলে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি একটা জিওমেট্রিক্যাল সেট। এরপর হচ্ছে কোচ কার্ভ। কোচ কার্ভও আমরা ওইভাবেই বানাই। কোচ কার্ভ এটা তোমার ভন কোচ বলে একজন ম্যাথমেটিশিয়ান, সুইডিশ ম্যাথমেটিশিয়ান ছিলেন। তার পেপারে অন এ কন্টিনিউয়াস কার্ভ উইদাউট ট্যানজেন্টস হি কনস্ট্রাক্ট এ কার্ভ ইজ কল্ড কোচ কার্ভ অর কোচ স্নোফ্লেক। কোচ কার্ভও ওইভাবে তৈরি করা হয়। এই যে ছবিটা তুমি দেখছো কোচ কার্ভের বা কোচ স্নোফ্লেক, এটাও তৈরি করতে গেলে ওই রকম
ক্যান্টাসেটের মতোই একটা সিম্পল অ্যাপ্লিকেশন বারবার রিপিটেডলি ব্যবহার করতে হয়। এবং সেটাও আমরা দেখিয়েছি এখানে স্লাইডে। দেখো, এই যে দেখো, সরি, এটা অন্য একটা ফিগার, এর পরে আমি এক্সপ্লেন করছি। এটা হচ্ছে সিয়ারফিন্সকি গ্যাসকেট ট্রায়াঙ্গেল, সিয়ারফিন্সকি ট্রায়াঙ্গেল বলা হয় বা সিয়ারফিন্সকি গ্যাসকেট। এটাও পোলিশ ম্যাথমেটিশিয়ান সিয়ারফিন্সকি এটা দেখেছিলেন, এবং সেটাও তৈরি করা হয়। তোমার একটা ট্রায়াঙ্গেল নেওয়া হয় এবং সেই ট্রায়াঙ্গেল থেকে তুমি মিডিলের একটা ট্রায়াঙ্গেল বাদ দিলে প্রথমে, তারপরে মিডিল ট্রায়াঙ্গেল বাদ দেওয়ার পর 3টে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, সেই 3টে ট্রায়াঙ্গেল থেকে আবার মিডিল ট্রায়াঙ্গেলটা বাদ দিলে, এইভাবে বাদ দিতে 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 তুমি এই ধরনের একটা ফিগার পাচ্ছ। সেটা কিভাবে পাচ্ছ তার কনস্ট্রাকশনটা পুরোপুরি ভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে। হাউ টু মেক, তাহলে এখানে দেখানো হয়েছে। দেখো, ক্যান্টাসেটের ক্ষেত্রে আমরা কি করছি, ক্যান্টাসেটে একটা বড় লাইন নিচ্ছি, টেক এ লাইন সেগমেন্ট, রিমুভ দ্য মিডল থার্ডকে প্রথমে বাদ দিয়ে দিলাম। তাহলে তারপরে আবার কি করছি, দুটো পার্ট তৈরি হলো, দুটো পার্ট থেকে আবার মিডল থার্ড বাদ দিয়ে দিলাম, এখান থেকে আবার মিডল থার্ড বাদ দিয়ে দিলাম। তাহলে কি হলো, 4টা পার্ট তৈরি হলো। আর সেই 4টা পার্ট থেকে আবার মিডল থার্ড বাদ দিলে কি হবে, 8টা পার্ট তৈরি হলো। 8টা থেকে আবার মিডল থার্ড যদি আমি বাদ দিতে থাকি তাহলে কি হলো, 16টা পার্ট তৈরি হলো। এইভাবে টুকরো টুকরো করে ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে কাপটা, পুরো স্ট্রেট লাইনটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। এবং সেটা যদি একটা ইনফাইনাইট প্রসেস হয় তাহলে আমরা ইনফাইনাইট নাম্বার অফ সেগমেন্টস পাবো, ইনফাইনাইট নাম্বার অফ সেগমেন্টস পেয়ে যাবো। এইভাবে আমরা ক্যান্টাসেটকে তৈরি করছি, এবং আলটিমেটলি যেটা পড়ে থাকছে সেটাকে বলা হয় ক্যান্টার ডাস্ট। দেখো, ডাস্ট বলতে ওই যে বোঝায় যে একটা করে পয়েন্ট পড়ে থাকবে, সেরকমই হবে। আচ্ছা, কোচ কার্ভের ক্ষেত্রেও তাই, আমরা একটা লাইন নিচ্ছি এবং সেই লাইনকে আমরা ডিভাইড করছি ইনটু থার্ডস, 3টে পার্টে। মিডল থার্ডকে বাদ দিয়ে দিচ্ছি এবং সেই মিডল থার্ডটাকে আমরা ব্যবহার করছি। যেমন দেখো, এখানে করা হয়েছে, ফার্স্ট স্টেপে কি হয়েছিল, একটা স্ট্রেট লাইন ছিল, একটা স্ট্রেট লাইন থেকে রেড পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, রেড পোর্শন মিডল থার্ড বাদ দিয়ে দিলাম, এবং সেই রেড পোর্শনটাকে আমি কি করছি, এইভাবে যোগ করছি ট্রায়াঙ্গেলের মতো করে, মানে দুটো লাইনে জয়েন করে দিচ্ছি। তাহলে ফোর্থ স্টেপে আমার এক ধরনের কাপ পাচ্ছি। এবং তারপরে কি করছি, এখানে 4টা লাইন সেগমেন্ট আছে, মানে ধরো স্ট্রেট লাইন হচ্ছে 1, 2, 3, 4টে, সেই 4টে লাইনকে আবার সিমিলার প্রসেস করছি, মানে মিডল থার্ড বাদ দিয়ে জয়েন করছি। তাহলে দেখো দ্বিতীয় স্টেপে কি পাচ্ছি আমরা, দ্বিতীয় স্টেপে দেখো রেড পোর্শন গুলো বাদ চলে যাচ্ছে। তাহলে এইভাবে একটা ফিগার তৈরি হচ্ছে, এবং এটা যদি কন্টিনিউ করি তাহলে আলটিমেটলি আমরা দেখো এই যে দেখানো হয়েছে অ্যারো চিহ্ন দিয়ে, আমরা এটা পেয়ে যাব, এবং এইটাকে বলা হয় কোচ কার্ভ। এটা হচ্ছে কোচ কার্ভ। এরপর এগুলো যদি তুমি ডিপলি দেখো তাহলে একটা জিনিস তুমি এখান থেকে বুঝতে পারবে যে দেখো, এই যে গ্রাফটা তৈরি হলো, এর এরিয়াটা তুমি পরিমাপ করতে পারবে। এরিয়া মানে এরিয়া কি হবে, এরিয়া লিটল বিট সেম, যা ছিল তাই আছে। মানে এটাকে যদি তুমি দেখো, এই ফিগারটা তুমি দেখো তাহলে ভালো বোঝা যাবে। এই যে কোচ স্নোফ্লেক, যেটা ডান দিকের যে ফিগারটা ইয়েলো কালারের, সেটাতে তুমি দেখো, সেটার ক্ষেত্রে তুমি ইজিলি তার এরিয়া তুমি হয়তো বের করে দেবে। এরিয়া বা এরিয়া না বার করতে পারলেও তুমি একটা বাউন্ড দিতে পারবে যে এটা হচ্ছে আপার বাউন্ড এরিয়া, মানে এরিয়াটা ইনফাইনাইট নয়, এরিয়াটা ফাইনাইট। কিন্তু তুমি পেরিমিটার বার করতে পারবে না, ইউ ক্যান নট ফাইন্ড আউট পেরিমিটার। এটা হচ্ছে এই কার্ভগুলোর একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। পেরিমিটার এই কারণে বার করতে পারবে না কারণ এটা একটা ইনফাইনাইট প্রসেস, এবং কতগুলো কিঙ্ক আছে তুমি জানো না। তাহলে তুমি কি করে এরিয়া বার করবে, এই পেরিমিটার বার করবে? এই যে চারদিকের যে কার্ভটা, সেটা লেন্থ হচ্ছে ইনফাইনাইট, তাহলে পেরিমিটার তুমি বার করতে পারবে না। পেরিমিটার ইজ নট ফাইনাইট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং এটার ব্যাপার। এটা এরিয়া বার করতে পারলেও তুমি পেরিমিটার বার করতে পারবে না। তাহলে এটা মানে এখানে একটা ডিফারেন্সিয়েট হচ্ছে যে আমরা যে জিওমেট্রিক্যাল শেপগুলো দেখে এসেছি, সার্কেল বলো, যে কোনো স্ট্রেট লাইন বলো, তাদের একটা পেরিমিটার তুমি বলতে পারবে। ধরো স্কোয়ার বলো, রেক্টেঙ্গেল বলো, কিন্তু এক্ষেত্রে তুমি বলতে পারবে না। এটা হলো কোচ কার্ভের কনস্ট্রাকশন। এরপর হচ্ছে তোমার সিয়ারফিন্সকি গ্যাসকেটের কনস্ট্রাকশন।
আমরা কি করছি, প্রথম স্টেপে একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি এবং সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা মিডল পয়েন্ট গুলোকে যোগ করছি সাইডের, মানে অবশ্যই ট্রায়াঙ্গেলটাকে সমবাহু ট্রায়াঙ্গেল নিচ্ছি, আমরা সমবাহু ট্রায়াঙ্গেল নিয়ে এখানে করছি। সমবাহু না নিলেও চলবে, হয়তো অন্য ধরনের শেপ তৈরি হবে, কিন্তু এখানে আমরা সমবাহু ত্রিভুজ নিচ্ছি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এরপর মিডল পয়েন্ট গুলোকে আমি যোগ করছি। মিডল পয়েন্ট গুলোকে যোগ করার পর আমি কি করছি, একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, সেগুলো মিডল পয়েন্ট গুলো যদি যোগ করো, সেই ট্রায়াঙ্গেলটাকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সেই ট্রায়াঙ্গেলটা পুরোপুরি বাদ দিয়ে দিলাম, সাদা দেখো হোয়াইট হয়ে গেল। তাহলে তিনটে ট্রায়াঙ্গেল তৈরি হলো, নতুন তিনটে ট্রায়াঙ্গেল তৈরি হলো, যদিও সেই তিনটে ট্রায়াঙ্গেলের মানে তোমার যে বাহুর যে লেন্থ সেটা কমে গেল, কিন্তু তিনটে ট্রায়াঙ্গেল তৈরি হলো, ট্রায়াঙ্গেলের সংখ্যা বাড়লো। এরপর কি হলো, এরপর তিনটে ট্রায়াঙ্গেলে আবার সেই সিমিলার জিনিস আমি অ্যাপ্লাই করছি। তিনটে ট্রায়াঙ্গেলের মধ্যে প্রথমে ফার্স্ট ট্রায়াঙ্গেলটাকে আপার যে ট্রায়াঙ্গেলটা সেটাকে নিচ্ছি এবং মিডল পয়েন্ট গুলোকে যোগ করে সেটাকে বাদ দিলাম। সিমিলারলি নিচের যে লোয়ার যে দুটো ট্রায়াঙ্গেল আছে সেগুলো সিমিলার টেকনিক যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখো দ্বিতীয় যে ফিগারটা সেটা তৈরি হবে। তাহলে সেখানে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এরপর সেই 9টা থেকে আবার সেই 9টা ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি আবার সিমিলার টেকনিক ব্যবহার করছো, মিডল পয়েন্ট গুলোকে যোগ করে বাদ দিচ্ছ। তাহলে এইভাবে দেখতে গেলে তুমি এইভাবে অসংখ্য ট্রায়াঙ্গেল তুমি পাচ্ছ, বা মানে যত স্টেপ বাড়ছে তত তোমার ট্রায়াঙ্গেলের সংখ্যা বাড়ছে, এবং একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারো যে এরিয়া কিন্তু কমছে ধীরে ধীরে, কিন্তু প্রথমে ট্রায়াঙ্গেলটা যে এরিয়া ছিল সেই এরিয়া থেকে এর এরিয়া কমে যাচ্ছে, কারণ তুমি বাদ দিয়ে যাচ্ছ। তাহলে এরিয়া কমে যাচ্ছে কিন্তু পেরিমিটার বাড়ছে, এখানেও কিন্তু পেরিমিটার ইনফাইনাইট হয়ে যাচ্ছে পেরিমিটারটা। তাহলে এটা হলো Sierpinski gasket. Which geometry of nature, all the curves sets till then were not known to be connected to nature's geometry, and they remained as academic amusement in mathematics. এই যে কার্ভগুলো, এগুলো অ্যাকচুয়ালি নেচারে যখন আমরা লক্ষ্য করতাম তখনও এগুলো, মানে ক্যান্টার তো অনেক আগে এটাকে দিয়েছেন এই ফিগারটাকে, বা অনেকেই এই ধারণাটা হয়তো আগে কনসিভ করেছেন কিন্তু হয়তো সেটা পাবলিশ করেননি। কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলোকে মানে কিভাবে ব্যবহার করবে, মানে এগুলোর আদৌ কোনো নেচারাল এতে কোনো এক্সিস্টেন্স আছে কিনা সেটা কিন্তু ম্যাথমেটিশিয়ানরা তখন জানতো না। সেই কারণে এগুলো তখন আমাদের ম্যাথমেটিক্সে একটা অ্যামিউজমেন্ট হিসাবে ব্যবহার হতো, মানে জাস্ট আনন্দ দিত ম্যাথমেটিশিয়ানদের। একটা সিমিলার প্যাটার্ন দেখা যাচ্ছে, এরিয়া ফাইনাইট হচ্ছে, পেরিমিটার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, এগুলো জাস্ট একটা মজাদার ব্যাপার হিসেবেই ছিল ম্যাথমেটিক্সের মধ্যে। Now the existence of the patterns of natural objects challenges to scientific community to study those forms that Euclid left aside as being formless. Euclid প্রথমে এটা বলেছিলেন এটা ফর্মলেস, মানে এর কোনো ফর্ম নেই। To investigate the morphology of the amorphous. Amorphous মানে হচ্ছে যে যার অঙ্গ নেই তার অঙ্গ নিয়ে আলোচনা করা যেরকম হবে, ইউক্লিড সেটা বলেছিলেন। তো এটা হচ্ছে এমন একটা জিওমেট্রি বা ন্যাচারাল অবজেক্ট যার কোনো ফর্ম নেই, সেটা ফর্ম যেহেতু নেই তাহলে তার ফর্ম নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না, এটা ইউক্লিড তখন বলেছিলেন। The mathematician had this challenge, however they chosen to flee from nature by devising theories that are not related to anything we can see or feel. A Polish-born mathematician, French and American mathematician, মানে তিনি ফ্রেঞ্চও ছিলেন, আমেরিকানও ছিলেন, মানে পরে সিটিজেনশিপ নিয়েছিলেন, ম্যান্ডেলব্রট প্রথম তিনি এই কোশ্চেনটার অ্যান্সার দিয়েছিলেন যে এটা ফর্মলেস নয়। He conceived and developed a new geometry of nature and implemented it used in a nature of diverse field. তাহলে দেখো আমরা প্রথমে শুরু করেছিলাম ইউক্লিডিয়ান জিওমেট্রি দিয়ে। ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আমরা কি বললাম যে ইউক্লিডিয়ান জিওমেট্রি ইজ নট ইউজফুল ফর এভরি ন্যাচারাল অবজেক্টস, আমরা সব ন্যাচারাল অবজেক্টের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারছি না। That's why we need different type of geometry, and that's why non-Euclidean geometry come into existence. Non-Euclidean geometry সেটা হচ্ছে তোমার ইলিপ্টিক এবং হাইপারবোলিক। তাহলে এই দুটো জিওমেট্রি আমরা দেখলাম, এবং
এরপরে যেটা বুঝতে পারছি যে এই যে গাছের ছাল বলো, ট্রি বলো, মাউন্টেন্স বলো, তারপরে তোমার ইসিজির গ্রাফটা বলো, বা তোমার কোস্টাল লাইন বলো, এগুলোর ক্ষেত্রে আমরা কি করছি, নন ইউক্লিডিয়ান জিওমেট্রিটাও তোমরা ব্যবহার করতে পারছি না। তাহলে তখন আমাদের কি মনে হচ্ছে যে দেয়ার শুড বি সাম আদার জিওমেট্রি by which we can explain this type of geometrical shape. সো সেই জিওমেট্রিটার কনসেপ্ট প্রথম এসেছিল মেন্ডেল ব্রডের কাছ থেকে, ম্যাথমেটিশিয়ান মেন্ডেল ব্রড। উনি একজন রিনাউন্ড ম্যাথমেটিশিয়ান, মানে সবাই তোমরা আশা করি নাম শুনেছো মেন্ডেল ব্রড, এবং তার নামে একটা সেট হয়েছে মেন্ডেল ব্রড সেট, সেটাকে মেন্ডেল ব্রড সেট বলা হয়, সেটাও আমি এই লেকচারের মধ্যেই তোমাদের বলবো। তাহলে he described many of the irregular and fragmented patterns around us, and he gave some theories identifying a family of shapes. After that he called fractals. তাহলে ফ্র্যাক্টালস বলে একটা জিনিস আছে, ফ্র্যাক্টাল জিওমেট্রি অনেক কাজ হচ্ছে এখন, রিসার্চ চলছে ম্যাথমেটিক্সে। তোমরা হায়ার স্টাডি যখন করবে তখন আরো স্যারদের কাছ থেকে শুনবে যে ফ্র্যাক্টাল জিওমেট্রি বলে একটা জিওমেট্রি তৈরি হয়েছে। এই যে সুনামি হচ্ছে, সুনামির যে ঢেউ, তার সেটা একটা ফ্র্যাক্টাল নেচারের। বিভিন্ন যে ন্যাচারাল অবজেক্টস ম্যাক্সিমামই হচ্ছে ফ্র্যাক্টালের মধ্যে পড়ে। ফ্র্যাক্টাল ফ্র্যাক্টাল কথাটা এসছে ফ্র্যাগমেন্টেড থেকে, মানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে থাকছে, যেমন ক্যান্টার সেট, ইট ইজ অলসো এ ফ্র্যাক্টাল। এই যে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে ডাস্ট, ক্যান্টার ডাস্ট তৈরি হচ্ছে, এটা একটা ফ্র্যাক্টাল। ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, সেই নাম থেকেই ফ্র্যাক্টাল কথাটা এসছে। তাহলে এটা প্রথম ডেসক্রাইব করেছিলেন আমাদের মেন্ডেল ব্রড, বেনোয়েট মেন্ডেল ব্রড ইন 1975, অ্যান্ড এই শেপগুলোর নাম দিয়েছিলেন ফ্র্যাক্টাল। সো উই ক্যান সে সিম্পলি দ্যাট দ্য জিওমেট্রি অফ নেচার ইজ কল্ড ফ্র্যাক্টাল জিওমেট্রি। এই যে ন্যাচারাল যে বিভিন্ন ব্যাপার, ফিনোমেনা, যেগুলো আমরা এক্সপ্লেন করতে পারছি না বাই আওয়ার known geometrical tools, that are actually called fractal geometry. সেগুলো হচ্ছে, সেই জিওমেট্রিটা হচ্ছে ফ্র্যাক্টাল জিওমেট্রি। ফ্র্যাক্টাল নিয়ে আবার বিভিন্ন ধরনের বিভিন্ন ম্যাথমেটিশিয়ান বিভিন্ন সময় বিভিন্ন কোটেশন দিয়েছেন যে ফ্র্যাক্টাল কি, ফ্র্যাক্টাল সম্পর্কে তাদের যে কনসেপ্ট সেটা তিনি দিয়েছেন। এফ জে ডায়সন তিনি বলেছেন ফ্র্যাক্টাল ইজ এ ওয়ার্ড invented by Mandelbrot to bring together under one heading a large class of objects that have played an historical role in the development of pure mathematics. Pure mathematics এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ম্যান্ডেলব্রট সেটের একটা ভূমিকা আছে। এছাড়া both geometrically and dynamically and biological systems are intricate. Concerning geometry, the nature world cannot be described in terms of the familiar geometry of lines, triangles, squares, circles. Instead, mountains, clouds, coastlines are fractals structure that always took the same persons of them are enlarged. এটা তিনি বলেছেন যে সবকিছু আমরা ব্যাখ্যা করতে পারবো না, আমাদের যে নন জিওমেট্রিক্যাল কনসেপ্ট আছে সেগুলো দিয়ে ফ্র্যাক্টাল জিওমেট্রি হচ্ছে এগুলো ডিল করবে আর কি, এগুলো সম্পর্কে, নেচার সম্পর্কে জানার ক্ষেত্রে। তাহলে ফ্র্যাক্টালস, হোয়াট ইজ ফ্র্যাক্টালস? ফ্র্যাক্টালস হ্যাভ নেভার এন্ডেড প্যাটার্ন দ্যাট রিপিটস ইটসেলফ। এই যে সেলফ সিমিলার ব্যাপারটা, সেটা হচ্ছে ফ্র্যাক্টালের হচ্ছে একটা নেচার, ফ্র্যাক্টালের নেচার। এই যে সেলফ সিমিলার যেখানে যেখানে দেখা যায় সেগুলোকে আমরা ফ্র্যাক্টাল অবজেক্ট বলি। ফ্র্যাক্টালস আর এক্সট্রিমলি কমপ্লেক্স, সামটাইমস infinitely complex, meaning you can zoom in and find the same shapes forever. যেরকম একটা ছবি আমি দেখালাম, মানে কোনোভাবে এটা শেষ হবে না, তুমি যতবার জুম করবে সেরকম পাবে। এটা তুমি কম্পিউটার গ্রাফিক্সে তুমি দেখতে পারবে, তুমি সার্চ করতে পারো, মানে গুগলে লিখবে যে এক্সাম্পল অফ ফ্র্যাক্টালস, তুমি দেখবে বিভিন্ন ধরনের গ্রাফ আসবে এবং সেগুলো তুমি জুম করবে দেখতে পাবে জিনিসটা। Amazingly, fractals are extremely simple to make and can be made by repeating a simple process again and again. এবং ফ্র্যাক্টালকে যখন তৈরি করা হচ্ছে, তুমি দেখলে ক্যান্টাসেটের ক্ষেত্রে প্রসেসটা কতটা সিম্পল। তুমি দেখো একটা 1/3 করে বাদ দিয়ে আমি তৈরি করছি একটা ফ্র্যাক্টাল। তাহলে প্রসেস ইজ ভেরি ভেরি সিম্পল, কিন্তু যে জিনিসটা তৈরি হচ্ছে, হোয়াট এভার উই আর গেটিং বাই দিস সিম্পল প্রসেস, repeating infinitely, that is actually complicated. The nature of this object is complicated.
প্রসেস ইজ সিম্পল বাট রেজাল্ট ইজ নট সিম্পল। রেজাল্ট হচ্ছে তোমার একটা কমপ্লিকেটেড অবজেক্টকে তৈরি করছে, এবং সেটাকে ফ্র্যাক্টাল অবজেক্ট আমরা বলতে পারি। এবং সেই যে জিওমেট্রির সাহায্যে এই জিনিসগুলোর মানে প্রপার্টিজ বা এগুলো ডিসক্রাইব করি, সেটা হচ্ছে আমাদের ফ্র্যাক্টাল জিওমেট্রি। তাহলে ফ্র্যাক্টাল জিওমেট্রি কিন্তু এই যে আগের যে 3 টাইপের জিওমেট্রি পড়লে, তোমার ইউক্লিডিয়ান জিওমেট্রি আমাদের সবথেকে কাছের জিওমেট্রি, আমরা যেটা প্রথমে শিখি, তাহলে ইউক্লিডিয়ান জিওমেট্রি এবং ইলিপ্টিক এবং হাইপারবোলিক, এগুলোর থেকে ফ্র্যাক্টাল জিওমেট্রি কিন্তু সম্পূর্ণ আলাদা। ফ্র্যাক্টাল জিওমেট্রি হচ্ছে আরেক ধরনের একটা নতুন ব্রাঞ্চ বলা যায়। এরপর ন্যাচারাল ফ্যাক্টরস আমাদের শরীরের মধ্যেই আছে, যে হার্টটা যদি তুমি দেখো, লাংস যদি দেখো, তাহলে এগুলোও কিন্তু ন্যাচারাল ফ্যাক্টরস হিসেবে আমরা দেখতে পারি, এবং তার বিভিন্ন ব্রাঞ্চ আছে, এবং সেখানেও সেলফ সিমিলার প্যাটার্নটা দেখা যায়। হ্যাঁ, নিউরনস এর মধ্যে জিনিসটা দেখা যায়। ব্রাঞ্চিং সেল ক্রিয়েটস দ্য complex network which is responsible for all perceived, imagine and remember. এটা আমি খুব একটা এক্সপ্লেনে যাচ্ছি না, জাস্ট ছবিগুলো বোঝানোর জন্যই বলেছিলাম যে দেখো এখানেও কিন্তু একটা সেলফ সিমিলার প্যাটার্ন দেখা যাচ্ছে তোমার এই নিউরনসের মধ্যে এবং লাংসের মধ্যে। আচ্ছা, তাই স্পাইরাল ফ্র্যাক্টাল এছাড়া বিভিন্ন নাম নমেনক্লেচার হয়েছে, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। স্পাইরালের মতো দেখতে হলে সেটাকে স্পাইরাল ফ্র্যাক্টাল বলছি। It is a extremely common fractal in nature, found over a huge range of scales. আচ্ছা, বায়োলজিক্যাল স্পাইরালস আছে অ্যানিমাল কিংডমের মধ্যে যেটা দেখা যায়। আচ্ছা, নন লিভিং স্পাইরাল আছে আর ফাউন্ড ইন দ্য প্যাটার্ন অফ স্টার ফরমেশন ইন গ্যালাক্সিজ। এসবগুলো ছবিতেও দেখানো হয়েছে। দেখো এই যে ক্যাকটাস আমরা সবাই দেখেছি। ক্যাকটাস এটাও একটা ফ্র্যাক্টাল নেচারের, হ্যাঁ, বা ফ্র্যাক্টাল গ্রাফ বলতে পারো, ফ্র্যাক্টাল কার্ভ। আর এটা হচ্ছে তোমার নাটসেল, সিম্পল রিপিটেটিভ প্রসেস দ্যাট ক্রিয়েটস এ স্পাইরাল, এটাও একটা ফ্র্যাক্টাল নেচারের। বাড়িতে অনেক সময় আলপনা দেওয়া হয়, সেই যে গ্রাফগুলো সেগুলোও তুমি দেখতে পারো, মানে সেগুলোও কিন্তু অনেকটা ফ্র্যাক্টাল নেচারের হয়। ঠিক আছে, না ফ্র্যাক্টাল ওটা ফিক্স, যদিও ওটা জুম করলে তুমি কিছু পাবে না, কিন্তু মানে ওর সাহায্যে তুমি বিউটিফুল শেপ তৈরি করতে পারবে। কারণ ফ্র্যাক্টাল জিওমেট্রির অ্যাপ্লিকেশন হিসেবে তুমি যদি দেখো, তাহলে এর কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন আছে। হিউজ অ্যাপ্লিকেশন কোথায় আছে না, ডিজাইন বলে একটা ডিপার্টমেন্ট এখন দেখবে অনেক আইআইটিতে হয়েছে, আইআইটি গুয়াহাটিতে আছে, আমি ওখানে পড়াশোনা করেছি। আমি সেখানে দেখতাম যে ওরা কিন্তু এই ফ্র্যাক্টাল জিওমেট্রি নিয়ে প্রচুর কাজ করে। ওখানে ডিজাইন ডিপার্টমেন্ট, ধরো তুমি একটা বিল্ডিং বানাবে বা এ করবে, বা বিভিন্ন শাড়ি ডিজাইন করবে, ফ্যাশন ডিজাইনে কাজে লাগছে, এই ফ্র্যাক্টাল শেপকে আমরা কিন্তু এই সমস্ত জায়গায় নিয়ে আসছি। এবং এখানে একটা সিমিলারিটি, যে সেলফ সিমিলার যে ব্যাপারটা দেখবে, বিউটিফুল কোন একটা জিনিসকে আমরা তখনই বলি সেটা যদি সিমিলার প্যাটার্ন থাকে, সিমিলারলি মানে সিমেট্রিক হয় আর কি। সিমেট্রিক না হলে তো সুন্দর আসবে না। তাহলে এই সিমেট্রিক ব্যাপারটা ফ্র্যাক্টালের মধ্যেও আমরা অনেক সময় ব্যবহার করি এবং সেটাকে আরো সুন্দর তৈরি করি। তাহলে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ফ্র্যাক্টাল যে জিওমেট্রি সেটাকে আমরা কাজে লাগাই। তাহলে ফ্র্যাক্টাল জিওমেট্রির একটা অ্যাপ্লিকেশন এখানে আছে। এছাড়া তোমার মেডিকেল সায়েন্সও প্রচুর কাজে লাগে। এই যে তোমার নিউরন বলো বা তোমার ইসিজি বলো, এই যে গ্রাফগুলো, এগুলোর যে নেচার স্টাডি করার ক্ষেত্রে সেক্ষেত্রেও ফ্র্যাক্টাল জিওমেট্রির অ্যাপ্লিকেশন আছে। সুনামি, ঢেউ, তার যে মানে ফ্র্যাক্টাল জিওমেট্রিতে ফ্র্যাক্টাল ডাইমেনশন বলে একটা জিনিস আছে, সেটা যদিও রিসার্চের বিষয়, ওটা বুঝতে গেলে অনেক সময় লাগবে তোমাদের, তোমরা হয়তো তোমাদেরকে জাস্ট আমি বলে দিচ্ছি আর কি। ফ্র্যাক্টাল ডাইমেনশন বলে একটা জিনিস আছে। সেই ফ্র্যাক্টাল ডাইমেনশন কি হচ্ছে, ফ্র্যাক্টাল ডাইমেনশন, আমরা ডাইমেনশনের যে কনসেপ্ট এতদিন পড়ে এসেছি, তাতে ডাইমেনশন মানে আমরা কি জানি, আইদার ডাইমেনশন মানে হবে 1 2 3 এরকম হবে, মানে একটা ন্যাচারাল নাম্বার হবে আর কি। কিন্তু এই ক্ষেত্রে ফ্র্যাক্টালের 0 হতে পারে, কিন্তু ফ্র্যাক্টাল ডাইমেনশন এই ক্ষেত্রে তোমার নেগেটিভ হতে পারে, ফ্র্যাক্টাল ডাইমেনশন তোমার ফ্র্যাকশন হতে পারে। এই কনসেপ্টগুলো কিন্তু চলে আসছে। যেমন সুনামির ঢেউ, তার যদি আমরা ডাইমেনশন ড্র করি, তার সাহায্যে তীব্রতা মাপা যায়, যে কিরকম ভাবে ঢেউটা কাজ করবে, তার গতি প্রকৃতি কি হবে, এইসবগুলো অনেক অ্যাপ্লিকেশন আছে এইসব বার করার ক্ষেত্রে। তাহলে তাও সেই সব ক্ষেত্রে কিন্তু ফ্র্যাক্টাল ডাইমেনশনটা নেগেটিভ হয় বা তোমার ফ্র্যাকশন হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হয়। তাহলে এটা অনেক একটা ভাস্ট টপিক, জাস্ট তোমাদের একটা আইডিয়া আমি এখানে দিচ্ছি আর কি।
A cactus forms its spiral by growing new pieces rotated by a fixed angle. এগুলোকেই জাস্ট এক্সপ্লেন করা হয়েছে। এরপর হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টর হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি এটা হচ্ছে একটা গ্যালাক্সি, সেটাকে আমরা ন্যাচারাল ফ্যাক্টরস হিসেবে বলছি, স্পাইরাল ফ্যাক্টরস হিসেবে দেখছি। Hurricane is a self-organizing spiral in the atmosphere, and we may consider it as the one type of largest spiral existing on Earth. তাহলে এই আইডিয়াগুলো অনেকেরই আছে, তোমাদের অনেকেই তোমরা হয়তো জানো ব্যাপারগুলো, দেখেছো। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালজেব্রিক ফ্যাক্টর। Can we generate fractals algebraically? Mandelbrot considered this problem first and produced a solution. Mandelbrot প্রথম এটাকে এই প্রবলেমটাকে নিয়েছিলেন এবং তিনি এটার সলিউশনে দিয়েছিলেন। He found that such structures cannot be generated by the known mathematical procedures of writing equations and functions, but can be created by repeatedly calculating a simple equation again and again. যেটা বললাম যে যেটা ক্যান্টাসেটের ক্ষেত্রে হলো যে একটা অ্যাপ্লিকেশন মানে 1/3 বাদ দেওয়া, এই যে অ্যাপ্লিকেশনটাকে আমরা রিপিটেডলি ব্যবহার করতে শুরু করলাম, তাহলে আমরা যেটা পেলাম আলটিমেটলি দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফ্যাক্টর। সো অ্যাজ ইকুয়েশনস মাস্ট বি ক্যালকুলেটেড thousands or millions of times, one needs computers to explore them. Mandelbrot set was discovered in 1980. তাহলে ম্যান্ডেলব্রট প্রথম তিনি অ্যালজেব্রিক ফ্যাক্টরের একটা এক্সাম্পল দিয়েছিলেন এবং সেটা 1980-তে তৈরি হয়েছিল, কারণ সেটা অ্যাকচুয়ালি তার মাথায় হয়তো আগেই এসেছিল, কিন্তু সেই সময় যেহেতু কম্পিউটার ছিল না, কারণ কম্পিউটার ছাড়া ওটা জেনারেট করা যাবে না, কারণ ইনফাইনাইট টাইম একটা প্রসেস, ইটারেটিভ প্রসেস, সেটা যদি ইনফাইনাইট টাইম চালাতে হয় তাহলে সেটা কম্পিউটার ছাড়া আমাদের ম্যানুয়ালি হবে না। So that's why it takes more time. And in 1980, Mandelbrot's set was discovered, and it is discovered after invention of the personal computer. তাহলে 1980 অবধি এর মানে তোমার এই ফিল্ডের খুব একটা আবিষ্কার বা কিছুই সেরকম ভাবে হয়নি, জাস্ট এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট হয়েছিল এবং সেটা এক্সপ্লোর খুব একটা হয়নি। 1980-র পর বা 1990-এর পরে এই ফিল্ডের মানে খুব র্যাপিডলি এর রিসার্চ হয়েছে এবং অনেক ডেভেলপমেন্ট হয়েছে তারপরের থেকে। তো আমারও কাজ কিছুটা, আমি যে ফিল্ডে পিএইচডি করি, আমার ফিল্ডটা হচ্ছে কমপ্লেক্স ডাইনামিক্স, সেটা কিন্তু অনেকটা ফ্যাক্টাল জিওমেট্রি এগুলো রিলেটেড, মানে এই টুলসগুলোকে আমরা ব্যবহার করি, এই যে ফ্যাক্টাল নেচার সেগুলোকে আমরা ব্যবহার করি। এগুলো একটু তোমাদের হিন্টস দেবো যে আমরা কি কাজ করি, সেগুলো আমরা বলবো লাস্টে। আচ্ছা, এই ম্যান্ডেলব্রট সেট এটা উনি প্রথম দিয়েছিলেন এবং সেটা দিয়েছিলেন একটা সিম্পল একটা ফাংশন নিয়েছিলেন, সেই ফাংশনটা হচ্ছে z² + c, এবং সেই z² + c এর তিনি ইটারেট করেছিলেন এটাকে ইনফাইনাইট টাইমস। ইটারেট করার পর যে জায়গাটা, যে একটা গ্রাফ তৈরি হয়েছিল, সেই গ্রাফটা মানে যেখানে কনভার্জ করছে একটা সিকোয়েন্স তৈরি হবে, সেই সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করবে সেই যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক পোর্শনটা। তাহলে the set is thus the set C of points for which the iteration remains bounded. তাহলে এই জায়গাটা হচ্ছে ম্যান্ডেলব্রট সেট, এবং তার যে বাউন্ডারিটা তুমি যদি লক্ষ্য করো, সেই বাউন্ডারিতে দেখো, বাউন্ডারিটা হচ্ছে ফ্যাক্টর, কারণ সেই বাউন্ডারিতে দেখো এই যে বড় ফিগারটা, সেই বড় ফিগারটার মতোই কিছু ছোট ছোট ফিগার আছে, যেগুলো হয়তো তুমি জুম করলে আবার বড় ফিগারটা পাবে। তাহলে সেইটা হচ্ছে তোমার বাউন্ডারিটা, যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এখানে ফ্যাক্টর। তাহলে এইভাবে ম্যান্ডেলব্রট সেট, তার একটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা এখানে আমি খুব একটা এক্সপ্লেন করছি না, কারণ সেটা তোমাদের খুব একটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু জাস্ট তার ইনটিউশনটা তোমাদের কাছে এটা দিচ্ছি, যাতে তোমাদের সাবজেক্টটা সম্পর্কে একটা নলেজ তৈরি হয় বা তোমাদের ইন্টারেস্ট তৈরি হয় ফর ডুইং ফার্দার রিসার্চ ইন দিস ফিল্ড। আচ্ছা, এটা জাস্ট ম্যান্ডেলব্রট সেটের কনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে যে কিভাবে এটা তৈরি করা হয়েছে। দ্য ম্যান্ডেলব্রট সেট হ্যাজ আ ফ্যাক্টাল বাউন্ডারি, all starting values of C outside a Mandelbrot set cause J to go to infinity. ঠিক আছে, এগুলো আউটসাইড যে পয়েন্টগুলো সেগুলো তুমি নাও, তাহলে ইটারেশনটা
ইনফিনিটিতে চলে যাবে। আর যদি তুমি ইনসাইডে নাও তাহলে সেটা ফাইনাইট নাম্বারে যাবে। দ্য কালার্স আর প্রপোর্শনাল টু দ্য স্পিড উইথ হুইচ দ্য ভ্যালু অফ জেড গোজ টু ইনফিনিটি। এই যে ছবিটা দেওয়া হয়েছে দেখো, ছবিটা হচ্ছে যে এই যে দেখো একটা লেয়ার তৈরি হয়েছে, মানে এই ব্ল্যাক ফিগারটার পরে হালকা পিঙ্কের লেয়ার তৈরি হয়েছে। লেয়ার গুলো এই কারণে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে তোমার একটা স্তর, মানে কিভাবে জেড মানে সেই পয়েন্ট গুলো নিলে কি হারে সেটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। সিকোয়েন্স অফ ফাংশনটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করার একটা রেট থাকবে, সেই রেটটাকে এই লেয়ারের সাহায্যে দেখানো হয়েছে। আচ্ছা, আরেক ধরনের অ্যালজেব্রিক ফ্যাক্টর সেটা হচ্ছে জুলিয়া সেট, যেটা আমরা কাজ করি। জুলিয়া সেট এবং ফ্যাথো সেট নিয়ে আমরা কাজ করি। আমাদের হোল কমপ্লেক্স প্লেন আর ডিভাইডেড ইনটু টু পার্টস। If we take a complex valued function and if we take the iteration of that function, particular function, iteration মানে হচ্ছে f হচ্ছে একটা ধরো একটা ফাংশন, তাহলে f কম্পোজ f এইভাবে নিয়ে ইটারেশন নিয়ে আমরা একটা সিকোয়েন্স তৈরি করছি। আলটিমেটলি সেটা কিরকম ফর্ম হচ্ছে fn, f টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে একটা nth ইটারেশন অফ f। তাহলে এই যে fn একটা সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তাহলে সেই সিকোয়েন্সটা যে পোর্শনে কমপ্লেক্স প্লেনের যে পোর্শনে তোমার ইউনিফর্মলি কনভার্স করছে সেটাকে আমরা বলছি ফ্যাথো সেট, এবং যে পোর্শনে এটা কনভার্স করছে না, ইউনিফর্মলি কনভার্স করছে না, সেইটাকে আমরা বলছি জুলিয়া সেট। এবং মোস্ট অফ দ্য জুলিয়া সেট আর দ্য ফ্যাক্টরস, মানে জুলিয়া সেটের সাথে ফ্যাক্টরের একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে মোস্ট অফ দ্য জুলিয়া সেট অফ ফ্যাক্টর। সার্কেল ইজ অলসো এ জুলিয়া সেট for fz is equal to z square, fz is equal to z square যদি ফাংশনটা নিই তাহলে সার্কেলকে আমরা জুলিয়া সেট পাবো। কিন্তু এই ক্ষেত্রে জুলিয়া সেটটা কিন্তু ফ্যাক্টর হচ্ছে না, কারণ সার্কেল ইজ নট অফ ফ্যাক্টর নেচার। তাহলে সেই জন্য আমরা বলছি মোস্ট অফ দ্য জুলিয়া সেট আর ফ্যাক্টরস, নট অল জুলিয়া সেট আর ফ্যাক্টর, বাট মোস্ট অফ দ্য জুলিয়া সেট আর ফ্যাক্টর। তো জুলিয়া উনি ছিলেন একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, তিনি প্রথম এই জিনিসটা লক্ষ্য করেছিলেন এবং সেই তার নামানুসারে এই সেটটার নাম হচ্ছে জুলিয়া সেট। হিজ ওয়ার্ক আর পপুলারাইজড বাই ম্যান্ডেলব্রট। ম্যান্ডেলব্রট যখন এই কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে ফ্যাক্টরের আইডিয়াটা যখন দিলেন তখন এটা পপুলারাইজড হলো ব্যাপারটা। যখন এই দুটো জিনিস ইন্টারকানেক্টেড হয়ে গেল, ইন্টারটুয়াইন্ড হলো, দেন it becomes popularized. So the Julia sets and fractals are closely related. তাহলে এই হলো ব্যাপার। জুলিয়া সেটের সাথে বললাম এটা একটা ফাংশন জুলিয়া সেট দেখানো হয়েছে। মানে এটা কিরকম, মানে ধরো এই যে যেমন zn প্লাস 1 ইকুয়াল টু zn স্কয়ার প্লাস c, তাহলে সিটা কি করছে, ভ্যারি করছে এখানে। তাহলে সি এর বিভিন্ন মানের জন্য কি হবে, জুলিয়া সেটের যে গ্রাফটা হবে সেটা বিভিন্ন টাইপের হবে। তাহলে সি সমান যদি 1 হয় তাহলে এক ধরনের পাবে, সি সমান যদি 2 হয় তাহলে আরেক ধরনের পাবে, সি সমান 3 হলে আরেক ধরনের পাবে। তাহলে সেইটা এই মুভেবল গ্রাফটার সাহায্যে দেখানো হয়েছে। সি এর বিভিন্ন মানের জন্য এই ছবিগুলো তৈরি হচ্ছে বিভিন্ন ভাবে। তাহলে এই হলো জুলিয়া সেট। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা ফাংশনের জুলিয়া সেট যদি বার করতে পারি তাহলে ফ্যাথো সেটটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব, কারণ জুলিয়া সেট এবং ফ্যাথো সেটের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে যে দে আর অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি টু ইচ আদার। মানে জুলিয়া সেট এবং ফ্যাথো সেট তাদের যদি ইউনিয়ন আমি করি তাহলে আমরা কমপ্লেক্স প্লেন পেয়ে যাবো, হোল কমপ্লেক্স প্লেনটা পেয়ে যাবো। এবং জুলিয়া সেটের বিভিন্ন নেচার আছে। জুলিয়া সেটকে আমরা মেডিকেল সায়েন্সেও বিভিন্ন ধরনের কাজে লাগাই। যেমন যে ইসিজির যে গ্রাফটা তৈরি হয় সেটা হচ্ছে জুলিয়া সেট অফ সাম ফাংশন, সাম কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। তাহলে সেই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা যদি আমরা বার করতে পারি তাহলে সেখান থেকে তার যে ইসিজির ইলেকট্রোকার্ডিওগ্রামের যে নেচার সেটা অনেকটা আমরা প্রেডিক্ট করতে পারবো। তাছাড়া স্টক মার্কেট বলো, ওয়েদার ফরকাস্টিং বলো, এই যে ডাইনামিক্যাল যে সিস্টেমগুলো আছে সেই ক্ষেত্রেও আমরা এই সাবজেক্টটাকে ব্যবহার করি ফর প্রেডিক্টিং সাম ন্যাচারাল থিংস। সেগুলো আমরা এই ক্ষেত্রে কাজে লাগাই। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এর মধ্যে আছে। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না কারণ তোমাদের ক্ষেত্রে এটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। এরপর তোমাদের আরো কিছু কোশ্চেন থাকলে বলো, এটাই আমার বলার ছিল।
স্টুডেন্টরা তোদের কোনো বক্তব্য কোশ্চেন থাকলে তোরা স্যারকে জিজ্ঞাসা করে নে, কোনো কোশ্চেন কোয়ারি থাকলে সেটা জিজ্ঞাসা করে নে। হ্যাঁ, if you have any query then you can ask me questions. Okay, I will try to answer it. যে কোনো কোশ্চেন তোমাদের যত সিম্পলি হোক বা যে যা মনে হচ্ছে কোশ্চেন করতে পারো। কোশ্চেন নেই তোমাদের কিছু? আমার মনে হয় স্টুডেন্টদের আর কোনো কোয়ারিজ নেই। তা আমি ডক্টর গোরাচাঁদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা প্রেজেন্টেশন, এত লুসিডলি একটা সুন্দর প্রেজেন্টেশন উপহার দেওয়ার জন্য। মানে আমার মতো লেম্যান, কমার্সের লেম্যানও কিন্তু জিনিসটা খুব অনেকটা মানে খুব ইজিলি বুঝতে পেরেছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেকেন্ড স্পিকার ডক্টর অমিয় বিশ্বাসকে। ডক্টর অমিয় বিশ্বাস, right now he's an assistant professor and in Durgapur Government College, and Dr. Amiyo Bishesh is in the West Bengal Education Service. He presented many papers in national and international seminar and chaired many session as well. So আমি ডক্টর অমিয় বিশ্বাস স্যারকে অনুরোধ করছি আপনার প্রেজেন্টেশন স্টার্ট করার জন্য। ওভার টু ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার আপনি অডিবল স্যার, বলুন স্যার। am I audible? Okay. হ্যাঁ স্যার, ইউ আর First of অডিবল। all, okay, thank you. First of all, I would like to thank the Department of Mathematics and IQAC of Vidyanagar College and Bangabasi Morning College for giving me the opportunity for presenting a seminar on a state level, one-day state level seminar on recent development in mathematics and its applications. So the topic is quite wide. It has a wide range, but since the audience is from the students of second semester and semester 4, so I tried to present a very basic topic that is very trendy nowadays, which is based on cryptography. So may I start my lecture, my presentation actually? হ্যাঁ দিন। Okay. So is the presentation can be seen? Hello. শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। Okay, thank you. ঠিক আছে। So my topic is RSA cryptography, which is very trendy in today's perspective. তো আমি ইংরাজি এবং বাংলা দুটো মিশিয়েই বলবো, যেহেতু স্যার বললেন। তো ফার্স্ট অফ অল, হোয়াই ডু উই নিড এ সিকিউর কমিউনিকেশন? এখানে ক্রিপ্টোগ্রাফিতে কি করা হয় না, আমরা জানি যে আমরা বিভিন্ন মাধ্যম ইউজ করে বিভিন্ন মেসেজ আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি। ফর এক্সাম্পল ইমেল, হোয়াটসঅ্যাপ, এটসেট্রা। ওকে, so many a times we do not want others to understand our message. For example, if we want to buy something from some websites such as Amazon, Flipkart, or some other shopping site, then we need to put our credit card details or ATM debit card details. But if we do not secure the payment, then someone will know the credit card number, PIN, etc.,
and he will use it for his purpose. Okay, তো এই কারণে আমরা আমরা কি করব না, কমিউনিকেশনটাকে আমরা সিকিউর করতে চাই সব সময়। Another example is suppose a skilled hacker can easily interrupt the communication while we are making the payment and get all the details of credit card number and take away all the money from the user's account. Okay, so this is an example where we need a secure communication. I will give some more examples why we need secure communication. Okay, so this is a second example. Suppose a spy has infiltrated into some rival country and want to send some secret information to his or her colleagues in her country. যেমন আমরা দেখেছিলাম যে আমাদের দেশে যে উরি টেররিস্ট অ্যাটাক হয়েছিল, তো স্বাভাবিকভাবে যখন কোনো দেশে একটা অ্যাটাক হয় from neighboring countries or some other country, then there is some secret mission that should be done to get information of its opponent. Okay, তো সেরকম ক্ষেত্রে কি হয় না, অনেক স্পাই রাখা থাকে অন্য কান্ট্রিতে, তো সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়। তো এই কালেকশন শেয়ারিং অফ ইনফরমেশন যখন হয়, তখন যদি সেই দেশের মিলিটারি বা ইন্টেলিজেন্স ইন্টারসেপ্ট করে ফেলে যে কি মেসেজ পাঠানো হচ্ছে সেই দেশ থেকে, তাহলে দ্যাট উড বি প্রবলেমেটিক। ওকে, দ্য স্পাই উইল বি এক্সিকিউটেড, এটা সবাই জানে। So the message need to be sent in a very secret and confidential manner. Okay, so the third example is suppose in research area some researcher has come up with an innovative research idea. Okay, now you can আমরা সবাই জানি যে প্রত্যেক দিন একটা করে নতুন ইনোভেটিভ আইডিয়া তৈরি হয় in the field of electronics, digital or computing system, every field. So these ideas need to be kept very secret, otherwise some other company will get it and implement and get all the profit from the market. Okay, তো সেই কারণে এই যে ইনোভেটিভ R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যে আইডিয়া গুলো সেইগুলোকেও সিক্রেট রাখাটা খুব জরুরি। So the question is how these people communicate in a safe way. So that is the main question of my presentation. So how the information should be sent over a communication channel such as WhatsApp or email or any electronic media, so that it remains safe. Okay, তো আমি প্রথমে দেখাই যে in the early times when the cryptographic system has just begun or used by the kingdoms, so what was the cryptographic system that was used? Okay, so the oldest cryptographic system that was used by the kings of different kingdoms is the Julius Caesar cipher. So how does it work? না যে ওয়ার্ড আমরা সেন্ড করতাম সেইগুলোকে প্রথমে কি করা হয় না, নাম্বারে কনভার্ট করা হয়। ABCD কে যেরকম আমরা যদি 1 2 3 4 এরকম ভাবে নাম্বারিং করি এবং একটা সার্টেন শিফটিং করা হয় 2 place or 3 place so that the others cannot understand. Suppose we want to send the message money received. Okay, and we want to encrypt this message. এই মেসেজটাকে আমরা যদি এনক্রিপশন করতে চাই using the Julius Caesar cipher, তাহলে যদি আমি 3 প্লেস করে সরাই, হ্যাঁ, প্লেস গুলোকে এম এর পরে এন আসে, তারপরে ও আসে, তারপরে পি আসে, তো আমি মাঝখানে দুটো প্লেস রেখে তারপরে শিফটিং গুলো করছি। ঠিক আছে,
So this is the mechanism of the Julius Caesar cipher. But this method has very much disadvantage. What is the disadvantage? না কেউ খুব সহজেই এটাকে ডিকোড করে ফেলতে পারে। তার কারণ সে এক ঘর সরিয়ে দেখলো যে এনক্রিপ্টেড মেসেজটা আছে সেটা এক ঘর সরিয়ে দেখলো, কিছু মেসেজ সে সেখান থেকে পেল না, তারপরে দু ঘর সরিয়ে সরিয়ে দেখলো। এরকম ভাবে যদি সে আপ টু 25 অব্দি সরিয়ে সরিয়ে দেখে, তাহলেই সে অরিজিনাল মেসেজটা পেয়ে যাবে। তো ইন দ্য second world war, there was some machine that called Enigma that was used, which was very complicated. Okay. তো এই ধরনের ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম যেটা জুলিয়াস সিজার প্রথম প্রচলন করেছিলেন, তো সেখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল। তো প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে খুব সহজেই এটাকে ডিক্রিপ্ট করে দেওয়া যায় বা ডিকোড করা যায়, ঠিক আছে। তো আই এম ইউজিং সাম ভেরি basic terms for the students to understand. So these are some of the problems of the cryptographic systems that are developed over the years. Okay, so the first problem is if the code is not complicated enough. What is the code? Here code means the encrypting and decrypting code. One is the encryption and one is the decryption. If you see the first example, money received, this is the original message. If we encrypt it, it will become like this: PRQHB, so and so on, which is very much meaningless. Okay, and if we decode this message PRQHB using the decrypting method, the message that will receive is money received, which is the original message. So one has to know the encrypting and decrypting procedure. Okay. And second problem in most of the cryptographic system is that the sharing the encoding scheme. মানে কিভাবে একটা মেসেজকে আমি এনক্রিপ্ট করছি সেটা যে ডিক্রিপ্ট করবে তার জানাটাও খুব জরুরি, নাহলে সে ডিক্রিপ্ট করতে পারবে না। তো সেই শেয়ারিং যে আমরা করব সেটাও কোনো একটা ডিজিটাল মাধ্যমেই করব। তো ডিজিটাল মাধ্যমে যদি আমাকে করতেই হয়, দ্যাট বিকামস ভেরি মাচ আনসিকিউর। তো সেই কারণে এই আরএসএ ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম যেটা আমরা ইউজ করি নাওএডেজ for secure transmission of messages through WhatsApp, email, and other electronic media, that is very much reliable because it is based on the factorization of a number which contains prime numbers that are very large. So it takes a considerable amount of time to factorize such large numbers, and by the time it gets factorized, the message is not such valuable in that time. Okay. সো যেহেতু তোমরা সব ম্যাথামেটিক্স এর স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই অয়লার্স 5 ফাংশন পড়ে থাকবে, ঠিক আছে। এখানে আমি যেহেতু প্রেজেন্টেশন বানিয়েছি সেই কারণে আমি খুব শর্টে শুধুমাত্র ফর্মুলাটা লিখে দিচ্ছি। ওকে, তো সিন্স ইউ আর স্টুডেন্টস অফ ম্যাথামেটিক্স, ক্যান ইউ ওয়ান সে হোয়াট ইজ phi n, the definition of phi n? Anyone from the students? First of all, phi n হচ্ছে একটা নাম্বার থিওরেটিক ফাংশন whose domain is the set of all positive integers. Okay, and it is defined like this: for 1, phi of 1 is 1, and for any n greater than 1, phi n gives the number of integers, positive integers, that are less than n and prime to n. Prime to n মানে n এর সাথে জিসিডি 1 হতে হবে।
Now, this appears that it is very easy to calculate phi n for if the number is very small. For example, if we take n equal to 6, তাহলে n এর থেকে ছোট যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, তার সাথে n এর মানে 6 এর জিসিডি 1 কোনগুলোর জন্য হয় না, শুধুমাত্র 1 এবং 5 এর জন্য হয়। So phi of 6 is equal to 2. But as the number becomes large, it becomes difficult to calculate phi n. For example, if I give you n equal to 1000, so how will you calculate? It is not possible to write 1 to 1000 all the numbers and then find the GCD with 1000 of each and every number, and check the numbers whose GCD with 1000 is 1. So there must be some formula to calculate phi n. Okay, so this is the formula to calculate phi n. First, to calculate phi n, you need to give the factorize it in its prime decomposition, and then since here we use the property that phi is a multiplicative function, and using that we can easily calculate phi n. The details of this derivation is in 6th semester, I think, 5th or 6th semester. Okay, where you will study the derivation to get this formula. So here I shall mainly discuss the RSA cryptographic system, or RSA crypto system in short. So RSA was invented by Ron Rivest, D. Samir, and Leonard Edelman of the MIT in 1977. So as you can see, some letters are given in orange. So that's the full form, or it comes from of RSA. Okay, so it is a public key cryptographic system. What is mean by public key cryptographic system? Like cryptographic system where the encryption key is given in public. Anyone can access the public key to encode the message. Okay, but there is a private key that the recipient only can have using the encryption, okay, to decrypt the message. I will give an example to understand this RSA cryptographic system. Okay. So this is how the RSA cryptographic system works. The sender sends the message. As you can see, I have written the message as hello, which is then encrypted. এই হ্যালোটাকে পরে কি করা হয়, এনক্রিপশন করা হয় using a public key. ঠিক আছে, যেটা সবার কাছে অ্যাভেলেবেল থাকবে এই কিটা। সেই পাবলিক কিটা ইউজ করে এমন একটা টেক্সট তৈরি হবে, এনক্রিপ্টেড মেসেজ, that will seem meaningless, like as you can see in the figure that it has appeared as কিরকম এসছে মেসেজটা এনক্রিপশন করার পরে $FD$JH, এটা যে মনে হয় কোনো ভ্যালিড ইনফরমেশন, ইট উইল অ্যাপিয়ার অ্যাজ ইট ইজ এ gibberish. ওকে, তো এই যে মেসেজ, এইটা যে রেসিপিয়েন্ট সে পাবে, তারপরে সে কি করবে না, একটা প্রাইভেট কি তার কাছে সে ডিরাইভ করবে ফ্রম দ্য পাবলিক কি, অ্যান্ড দেন ওই প্রাইভেট কিটা ইউজ করে সে ডিক্রিপ্ট করবে টু গেট দ্য অরিজিনাল মেসেজ হ্যালো. So we'll understand this mechanism using an example, but first let us have a look at the working mechanism of RSA cryptographic system. So as I earlier said that it is based on the factorization of a number into prime numbers. So প্রথমে আমি কি করব, here I have written, as you can see, that you have to first express the message written in letters to message
written in integers. So I will go to the next slide. I will come back to this slide, but for better understanding, I am taking you to the message to this slide. Okay. So suppose আমাকে এই মেসেজটা পাঠাতে হবে over some secure communication, over some communication channel. What is the message? YEAH. Yeah. So first we will convert this message written in letters to message in numbers. So I will number the letters from A to Z as from 1 to 26. So Y, what is the number? Corresponding number of Y? It is 25. What is the corresponding number of E? It is 5. A, B, C, D, E. Okay, then it comes A. A কে আমরা কত নাম্বার দেবো? 1. তারপরে H কে নাম্বার দেবো 8. এইবার আমি আবার আগের স্লাইডে চলে আসি। তারপরে আমি একটা নাম্বার n পিক করব, দ্যাট ইজ লার্জ এনাফ। ওকে, এবং যাকে ডিকম্পোজ করলে যেন আমি দুটো প্রাইমে ভাঙতে পারি, যেখানে পি আর কিউ আলাদা হবে এবং পি আর কিউ যথেষ্ট লার্জ হবে। তার কারণ যদি যথেষ্ট লার্জ না হয় তাহলে এটা খুব সহজে ডিকম্পোজ করে ফেলা যাবে এবং ওই সবাই দেখেও ওই ডিক্রিপশনটা করে ফেলতে পারে। তো আমরা তো সেটা চাই না, সেই কারণে এই পি আর কিউটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে সেগুলো যেন লার্জ হয়, অ্যান্ড ইট টেকস কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম টু ফ্যাক্টরাইজ এন। এবার এন যখন আমি তৈরি করে ফেললাম তখন আমরা ফাইনটাকেও ক্যালকুলেট করতে পারবো ইউজিং দ্য ফর্মুলা দ্যাট আই হ্যাভ শোন ইউ ইন দ্য স্লাইড আর্লিয়ার, ইন মাই আর্লিয়ার স্লাইড। তো যেহেতু ফাইটা হচ্ছে একটা নাম্বার থিওরিটিক ফাংশন এবং মাল্টিপ্লিকেটিভ ফাংশন, সো ফাইনটাকে এরকম ভাবে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান। তারপরে এমন একটা ইন্টিজার চুজ করতে হবে, অবশ্যই পজিটিভ ইন্টিজার, দ্যাট ইজ কোপ্রাইম টু ফাইন, মানে এর সাথে ফাইনের জিসিডি যেন ওয়ান হয়। তো যখন আমি ই চুজ করে ফেললাম, তারপরে এই যে রিলেশনটা, কনগ্রুয়েন্স রিলেশনটা দেওয়া আছে, ইডি কনগ্রুয়েন্ট টু 1 mod phi n, এই আমাকে এরকম একটা ডি বের করতে হবে যাতে করে এই ইন্টিজার ডিটা একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন হয়। হোয়াট ইজ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স? ex congruent to 1 mod phi n. So this d must be ইউনিক। ঠিক আছে, এটা আমরা যখন নাম্বার থিওরি পড়বো 6 সেমিস্টার, 5th or 6th সেমিস্টারে আছে, তখন আমরা দেখবো যে দ্যাট দিস ডি ইজ ইউনিক। তারপরে আমরা কি করব না, এই নাম্বার যে পি আর কিউ প্রাইম নাম্বার সেইগুলোকে ডিস্ট্রয় করে ফেলবো। ঠিক আছে, সো আমরা কিভাবে কোনো মেসেজ সেন্ড করব ওভার দ্য কমিউনিকেশন চ্যানেল ইউজিং দ্য আরএসএ ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম। কিভাবে করবো না, প্রথমে আমি একটা এন চুজ করব, তারপরে আমি একটা ফাংশন এরকম ডিফাইন করব ফ্রম জেডএন টু জেডএন বাই ই অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ই। অ্যাকচুয়ালি ইট ইজ এক্স টু দি পাওয়ার ই মড অফ এন। ওকে, since it is Zn, you have to take the modulus n, and then you should make the numbers n and e available to everyone. So you can see, as we are sharing the value of e, so it becomes a public key cryptographic system. যদি ইটাকে আমি শেয়ার না করতাম তাহলে আমাকে ওটাকে অন্যভাবে শেয়ার করতে হতো টু দ্য রেসিপিয়েন্ট। সেক্ষেত্রে সেটা হয়ে যেত প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম। তো এখানে যেহেতু ইটা অ্যাভেলেবল টু এভরিওয়ান, সো ইট ইজ কল্ড এ পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম। So as I said earlier, why RSA cryptographic system is preferred over other cryptographic system,
is that it is very much secure. So as I have already mentioned that it is very hard for anyone else to factorize n, and if the n value of n is unknown, then it becomes very much difficult or impossible for anyone else to compute phi n. And since the third party does not know the value of phi n, so it is impossible for them to find n, that is the decryption key. So there is a theorem which I will skip. So I will only show how the message is decrypted and it is encrypted and then decrypted. Okay. So যে মেসেজ যেটা রিসিভ করবে কোনো রেসিপিয়েন্ট সেটা হচ্ছে ই অফ m1 ই অফ m2 এরকম ভাবে। ই অফ m1 মানে কি, মানে যখন m1টা অ্যাকচুয়াল টা ছিল সেটাকে আমরা প্রথমে নাম্বারে কনভার্ট করব, তারপরে এই যে ফাংশনটা আছে ই সেটাকে অ্যাপ্লাই করব, তখন সেটা এনক্রিপশন হয়ে গেল। তাহলে সেটা যে কেউ পেতে পারে, সুতরাং সেটা রেসিপিয়েন্টও পাবে ওই মেসেজটা। তো যেহেতু রেসিপিয়েন্ট ডি এর ভ্যালুগুলো জানে, ঠিক আছে, তাহলে কি করবে না em1 to the power d1, actually it should be d, all these will be d. Okay, so there is a mistake here, all these will be d, em1 to the power d, em2 to the power d, and so on, and then these numbers will be converted to letters to get the original message. So let me show you an example. Suppose I take two prime numbers 23 and 11. We all know that these are prime numbers, right? So after that here we have taken, এখানে যদি আমি যে প্রাইম নাম্বারগুলো নিয়েছি সেগুলো খুবই ছোট, তার কারণ আমাকে তো ক্যালকুলেশন করে দেখাতে হবে। কিন্তু যখন আমরা এটা আরএস এর জন্য অ্যাপ্লাই করব তখন এই প্রাইম নাম্বারগুলো অনেক বড় নেব, ঠিক আছে, যাতে করে এগুলো ডিক্রিপশন কেউ যদি পেয়েও যায় মেসেজটা, অরিজিনাল এই মেসেজটা এনক্রিপ্টেড মেসেজটা, সেটা যেন ডিক্রিপ্ট করতে না পারে। তো তারপরে আমি এনটা এরকম ভাবে বের করবো, এন ইকুয়াল টু পি ইন্টু কিউ। এবার যেহেতু আমি এন জানি সুতরাং ফাই এন ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তারপরে আমি যে কোনো একটা নাম্বার চুজ করব দ্যাট লাইজ বিটুইন 1 and phi n। তো এখানে যেহেতু phi n এর ভ্যালু 220 এসছে, তাহলে আমাকে 1 আর 220 এর মধ্যে আমাকে চুজ করতে হবে, ঠিক আছে। তারপরে তো এখানে আমি চুজ করলাম সাপোজ ইকুয়াল টু 13, এনি নাম্বার আমি চুজ করতে পারি, ঠিক আছে, দ্যাট ইজ প্রাইম টু phi n। তারপরে আমাকে এই ডিটা বের করতে হবে, দ্যাট স্যাটিসফাইজ দ্য কনগ্রুয়েন্স রিলেশন 13d congruent to 1 mod phi n, ঠিক আছে। এখানে জাস্ট আমি phi n এর ভ্যালুগুলো বসিয়েছি এবং ই এর ভ্যালুগুলো বসিয়েছি। তো আমরা জানি যে এই লিনিয়ার কনগ্রুয়েন্স যে আছে কনগ্রুয়েন্স, এটার একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে এবং সেই সলিউশনটা আমি এখানে বের করেই দিয়ে দেখিয়েছি যে 17 আসবে। As you can see that 13 into 17 is 221. So ডান দিকে 1 আছে, ওই 1টা বিয়োগ করে দিলে 220 and it is divisible by 220. Now since RSC is a public key cryptographic system, so make the numbers n and e available to everyone. তো যদিও n আর e সবার কাছে অ্যাভেলেবেল, তো ডিটা অ্যাভেলেবেল নয়, তার কারণ ওটা হচ্ছে ডিক্রিপ্টিং কি। তো যেহেতু এন আর ই খুবই লার্জ হবে, সুতরাং এটা ডিক্রিপ্ট করা খুব পসিবল হবে না ইন লিমিটেড টাইম ফ্রেম। ওকে, তো দেখা যাক এই যে মেসেজটা আমি দেখাচ্ছিলাম সেটার জন্য কিভাবে এটা কাজ করবে। আমি যে মেসেজ নিচ্ছি সেটা হচ্ছে YEAH, প্রথমে সেটাকে নাম্বারে কনভার্ট করেছি, তারপরে আমি এনক্রিপ্ট করেছি ইউজিং দ্য ফাংশন ইএস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ই মডিউলো phi n। তো মডুলো যখন আমি করেছি, তার কারণ এই যে এক্স টু দি পাওয়ার ই যখন আমি বের করবো তখন সেইগুলো
মড এন এর থেকে বড় হয়ে যেতে পারে, সেই কারণে আমাকে মড এন নিতে হবে। ঠিক আছে, তো মড এন নেওয়ার পরে আমি দেখলাম যে নাম্বারগুলো এরকম দাঁড়াবে। ঠিক আছে, এইবার যে ডিক্রিপ্ট করবে সে কি ফর্মুলা ইউজ করবে, না এই ডিকোডিং রুল যেটা আছে y টু দি পাওয়ার ডি, এটা ইউজ করবে। ঠিক আছে, তো এই যে যে মেসেজটা রিসিভ করেছে 27 টু দি পাওয়ার ডি, আমি আগেই দেখেছি ডি এর ভ্যালু হচ্ছে 17, তো 27 টু দি পাওয়ার ডি মড n করব। 136 হচ্ছে এই যে পরের যেটা এসেছিল এনক্রিপশন করার পরে 136 টু দি পাওয়ার 17। এরকম ভাবে আমি প্রত্যেকটা লেটারের জন্য এরকম ভাবে আলাদা আলাদা বের করব, এবং নাম্বার যেগুলো আসছে সেগুলো হচ্ছে 25518। তো দেখা যাচ্ছে যেগুলোকে যদি আমি লেটারে কনভার্ট করি, then we'll get the original message that was encrypted. So I will not go into further details since the audience is from the second semester and fourth semester. So I will stop after giving some fun fact that there is a prize of US $30,000 for factorization of the number that is being written over here. As you can see, it has many digits, a huge number of digits. Okay. So these are some of the references for preparing my lecture. So thank you. If you have any questions, then you can ask. Hello. Hello. Am I audible? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ, তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা জিজ্ঞাসা করে নাও। এনি কোয়ারি স্টুডেন্ট, তোমরা জিজ্ঞাসা করো স্যারকে, স্যার বুঝিয়ে দেবেন। কারো কোনো কোশ্চেন নেই? তো দেখছি কারো কোনো No, sir. Thank you, sir, for the lecture. Okay, thank you all. I hope you have enjoyed my lecture. Yes, sir. হ্যাঁ অবশ্যই, খুব সুন্দরভাবে আপনি বলেছেন। Hello, am I audible? Hello, হ্যাঁ অডিবল। audible. Sorry, means due to some technical problem, I cannot join. So I am extremely sorry for this, and thanks a lot, Dr. Romeo Bishash, Department of Mathematics, Dubergur Government College, for his excellent presentation. Thank you, sir. Thanks a lot from both of our colleges. Now I'll request our head of the department, Dr. Anjuna Kundu, to sum up the session and share her views and close the first session. Over to you, madam. হ্যাঁ, সকলকে নমস্কার। আজকে তো বিদ্যানগর কলেজের ম্যাথ ডিপার্টমেন্ট এবং আইকিউসি আর বঙ্গবাসী কলেজের ম্যাথ ডিপার্টমেন্ট এবং আইকিউসির যৌথ উদ্যোগে একটা ওয়ান ডে স্টেট লেভেল সেমিনার আয়োজিত হয়েছে। সেই সেমিনারে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার
শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার ডক্টর সূর্য প্রকাশ আগরওয়ালা, তাকে প্রণাম জানাই। আইকিউএসির যিনি কর্ণধার তিনি ডক্টর অরুণিমা রায়চৌধুরী, তাকে প্রণাম জানাই। বার্সার স্যার প্রফেসর সুব্রত স্যার, সশ্রদ্ধ প্রণাম। আর বঙ্গবাসী কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর অমিতাভ দত্ত, তাকে সশ্রদ্ধ প্রণাম। বঙ্গবাসী কলেজের যিনি আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর রাধারমন বর, তাকেও প্রণাম জানাচ্ছি। আর আমাদের স্পিকারদের তো স্পিকার আছেন যিনি ডক্টর গৌরাচাঁদ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, সিধু কানু বিশ্ববিদ্যালয় পুরুলিয়ায়, তাকেও আমি প্রণাম জানাচ্ছি। আর আরেকজন স্পিকার আছেন ডক্টর অমিয় বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, তাকেও সশ্রদ্ধ প্রণাম। ওনারা অনলাইনে ওদের বক্তব্য, আমাদের টপিক যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, তার উপরে সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন টপিকটাকে। এবং গৌরাচন্দ বাবু ইউক্লিড জিওমেট্রি এবং তার নেচার, সেই টপিকটা নেচার অফ অবজেক্টসের মাধ্যমে বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে আমাদের বোঝালেন। স্টুডেন্টরাও খুব উপকৃত হলো আশা রাখবো। আর অমিয় বাবু উনি ক্রিপ্টোগ্রাফি সুন্দর একটা পার্ট, সেই ক্রিপ্টোগ্রাফির সেটা আরএস এর ক্রিপ্টোগ্রাফি সিস্টেমটা, তার ওয়ার্কিং মেকানিজমটা, মেসেজ কি করে সেন্ড করতে হবে, কিভাবে তার সিকিউর থাকতে হবে, সেই সমস্ত প্রসেসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমরা এতে সমৃদ্ধ হলাম। এবার আমি এখানে এই সেমিনার সম্বন্ধে একটু কিছু কথা বলতে চাই। ওয়ান ডে সেমিনার, যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। ম্যাথমেটিক্স হচ্ছে কুইন অফ সায়েন্স। আর্লিয়েস্ট ম্যাথমেটিক্স, সেটা তার কনসেপ্টটা ছিল civilization of Egypt, Mesopotamia, India, China around 3000 BCE. This includes the study of arithmetic, geometry, algebra. Pythagoras, Euclid, Archimedes, এদের কন্ট্রিবিউশনটা ছিল in the field of geometry, number theory and calculus. Modern mathematics, which began its journey in the 19th and 20th centuries, mathematicians such as Euclid, Friedrich Gauss, Euler made significant contributions to the fields of number theory, algebra, calculus, and computer science. In general, internal development of mathematics, known as pure mathematics. Mathematics is an essential tool in many other disciplines, such as artificial intelligence, data analytics, biology, chemistry, ecology, economics, engineering, medicine, physics, and many more. The area of mathematics that is concerned with applications of mathematical knowledge to other domains is usually known as applied mathematics. Today, mathematics is a vast and rapidly evolving field with applications in nearly every aspect of modern life, from science and engineering to finance and economics. Application of mathematics, the various fields of science, engineering, technology, economics, and more, that is artificial intelligence, mechanics, quantum computing, climate modeling and prediction, cryptography, cybersecurity, astrophysics, big data and analytics, many branches of science. Overall, mathematics is expected to play an increasingly important role in shaping the future of various industries and fields. The future of mathematics is bright and its potential contribute to human progress. Mathematics helps learn data entry in many functions such as engineering, science, computer programming, accounting, banking, that entirely on mathematics. Mathematics is a fundamental intellectual tool in computing. Binary math,
is the heart of computer operating. Mathematics is very useful in everyday life. We use mathematics concepts as well as skills. We learn from practicing mathematical problems every day. Mathematics gives us a way to understand patterns, define relationships, predict the future. It helps us do many important things in our daily life. A mathematics application vast. এখানে আমরা সবকিছু কিন্তু দিতে পারলাম না, কারণ স্পিকাররা যারা দিলেন সেটা তো সীমাবদ্ধ, দেশ অনেক বেশি, অনেকটা অ্যাপ্লিকেশন আছে যেটা এইটুকুনি সময়ের মধ্যে তো সম্পূর্ণ করা সম্ভব নয়। তবুও আমি বলছি যে এই বিভিন্ন জায়গায় ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন চলছে, সেগুলো হচ্ছে ধর কম্পিউটার সায়েন্স, টেকনোলজিক্যাল ইনোভেশন, অ্যানিমেশন, ডিজাইন, আর্কিটেকচার, স্পোর্টস, পপুলেশন জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, মিউজিক, পেন্টিং, fashion designing, home decoration in the kitchen, gardening and agriculture. সব জায়গায় ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন চলছে। যাই হোক, আমরা সুন্দরভাবে আমাদের বক্তাদের কাছ থেকে আমরা যেটা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম, তাদের সাদর অভিনন্দন জানালাম এবং আমাদের এই সেশনটা সমাপ্ত হলো। এবার আমাদের লাঞ্চের পর্যায়ে আসবে, লাঞ্চটা শুরু হবে, তারপরে আমাদের সেকেন্ড সেশন শুরু হবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি এই সেশনটা শেষ করছি। Thank you, madam. Thank you so much. So we conclude our first session. So after the lunch, we will meet our second session. Thank you. Thank you all.